কলেজ থেকে ফিরেই থরথর করে কাঁপছে ভি, কারণ ওর সামনে পাত্রপক্ষ বসে আছে। অবশ্য পাত্রপক্ষকে ভয় পাচ্ছে না, বরং পাত্ররূপী পুলিশটাকে ভীষণ ভয় করছে ভিড়। জীবনে ভূত ছবি জিনের পর ও পুলিশকে বেশি ভয় পায়। যাকে সে কথা, জিন মেয়েকে সুন্দর করে সাজিয়ে পাত্রপক্ষের সামনে এনে বসালেন। পাত্রপক্ষ বলতে পাত্র আর পাত্রের বাবা এসেছে। অবশ্য পাত্রের বাবার সাথে ওনার পার্সোনাল ডাক্তার এসেছে। উনি হার্টের রোগী, যে কোনো সময় ডাক্তারের প্রয়োজন পড়ে। তাই মেয়েরা যেমন মেকআপ ব্যতীত বাড়ির বাইরে বের হয় না, তেমনি যে হোক ডাক্তার ছাড়া বাইরে বের হন না। ভিড় বাবা আর এম গলা খাকুড়ি দিয়ে বললেন, আপনার ছেলের নামটা যেন কি? যেহুব কিছু বলার আগেই একটা গুরুগম্ভীর নিরিট কণ্ঠস্বর ভেসে আসলো, জি জিয়ন জাঙ্কুক। আর এম মুচকি হেসে বললেন, ও হ্যাঁ মনে পড়েছে। আসলে আমার ভুলে যাওয়ার রোগ আছে, মাঝে মাঝে তো নিজের নামে ভুলে যাই। সে কথা বাদ, এই যে আমার মেয়ে সুগা। ওনার কথা শুনে সবাই অবাক নয়নে ওনার দিকে দৃষ্টি দিলেন। বল খেলতে ব্যস্ত থাকা 10 বছরের সুগা মুখের আগের আভাইনে বলল, বাবা সুগা তোমার ছেলের নাম, মেয়ের নাম না। আর নিজের ভুলের লজ্জা পেয়ে গেলেন, কিন্তু বাইরে গাম্ভীর্যতা বজায় রেখে বলেন, আমি ইচ্ছে করেই ভুল বলেছি, দেখলাম তোমাদের মনোযোগ আছে কি নেই। যেহেতু মনোযোগ আছে, তো এখন আসল কথা বলা যাক। উনি নিজের পাশে বসে থাকা কলেজ পড়ুয়া মেয়ের মাথায় হাত রেখে বলেন, আমার মেয়ে ভি, ও ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতির, তাই এভাবে গড়গড় করে কথা বলে চলেছে। আবারও সকলের চোখ বড় বড় করে ওনার দিকে তাকালো। যেহুব নিজের বুকে হাত রেখে বলেন, ভাইজান আপনার মেয়ে তো আসার পর থেকে একটু কথা বলেনি। ভি বাবার সন্নিকটে এগিয়ে গিয়ে কণ্ঠটা খাটো করে বললেন, বাবা এইসব বৈশিষ্ট্যদের আমি তে না, আমি ভি। আর এম থতমত খেয়ে গেলেন। পর মুহূর্তে নিজের ভুল শুধরে নিয়ে বললেন, ওই আর কি, একই কথা। আমার মেয়ে ভি একটু ভীত আলাজুক প্রকৃতির, তাই কথা বলতে লজ্জা পাচ্ছে, কিছু মনে করবেন না। যে হোক ওনার কথা শুনে বুক ভরে শ্বাস নিলেন, কেননা একটু আগে ওনার শ্বাস টান উঠতে ধরেছিল। ভির মা সকলের জন্য টুকটাক নাস্তা এনে বিভিন্ন রকমের কথা বলতে লাগলেন। সেসব কথা একটু মনোযোগ নেই ভিড়। মাথা নিচু রেখে নিজের ভয় কাটানোর চেষ্টা করে চলেছে। তবে সামনের মানুষটাকে দেখার কৌতূহল ভীষণ হতে লাগলো, তাই ও ধীরে ধীরে চোখ তুলে সামনের মানুষটার দিকে তাকালো। তাকাতে একটা সুন্দর গম্ভীর মুখমণ্ডল নজরে আসলো ওর। হঠাৎ সেই গম্ভীর মুখের মালিক ওর দিকে তাকাতেই ওর চটজলদি চোখ সরিয়ে নিল। এমন সময় সুগার বয়সী একটা ছেলে সেখানে চলে আসলো। সকলকে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও এসেছিল সুগার সাথে খেলতে, কিন্তু এখানে অন্য কাহিনী হচ্ছে দেখে সবিনের মনে কৌতূহল দেখা দিল। ও আরেমের কাছে গিয়ে বলল, কার বিয়ে হতে চলেছে আঙ্কেল? আরেমের নাম ভোলা রোগের কারণে ও বলে ফেললেন, তের বিয়ে। কথাটা শুনেই সবিনের চোখ কপাল উঠে গেল। ও সুগার সাথে খেলার কথা ভুলে গেল, কারণ একজনকে ওর গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া বেশি জরুরি। ওর গমন পথের দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিন কাট গলায় বললেন, তে না ভির বিয়ে। আরেম বিন্দু মাত্র বিচলিত না হয়ে বলেন, একই হলো। জিন কপাল কুঁচকে নিজের মাথা মোটা স্বামীর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলেন। যেও বাথরুমে যাওয়ার জন্য উঠে বসলেন। অবশ্য সাথে ডাক্তারকেও নিয়েছেন, ডাক্তার ছাড়া উনি কোথাও যান না বলে কথা। দরজার কাছাকাছি যেতেই নিজের চোখের সামনে আরেকটা ভিকে দেখে উনি বুকে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেলেন। উনি একবার সামনের ভিকে দেখছেন, তো একটা পিছনে বসে থাকা ভিকে দেখছেন। এমন ভুতুড়ে দৃশ্য দেখে যে হোক জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন, ডাক্তার, এই ডাক্তার, আমার মনে হয় আবার হার্ট অ্যাটাক হতে চলেছে, আমাকে কোলে তুলে নাও। ডাক্তার দ্রুত এসে ওনাকে জোরে জোরে শ্বাস নিতে বলল। তার শুনে যে হোক ডাক্তারের মাথায় একটা বাড়ি মেরে বললেন, আমার শ্বাস আটকে গেছে আর তুমি কিনা বলছো জোরে জোরে শ্বাস নিতে? বই শ্বাসই তোমার মতো বই কথায় উঠে আর বসে নাকি? শ্বাস চলে শ্বাসের মতো, আমি চলে আমার মতো। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না বৈবাহিক, না সামাজিক, না অর্থনৈতিক, না রাজনৈতিক। বুঝেছো তুমি? কথাগুলো বলতে বলতে যে পারে জোরে জোরে বুক চেপে ধরলো। ওনার অবস্থা দেখে ওনার সামনে দাঁড়িয়ে থাকা ভি বলতে লাগলো, রিল্যাক্স আঙ্কেল, আমি আপনার হবু বৌমা না, আমি ভীর জমজ বলতে। তের কথা শুনে যে হোপের শ্বাস পূর্বের অবস্থানে ফিরে আসলো। তা দেখে তে হাস্যজ্জ্বল মুখে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে ভীর পাশে গিয়ে বসলো। অতঃপর স্বামীর গম্ভীর ব্যক্তিটার উদ্দেশ্য বলল, এই যে দুলাভ ব্রো, আমার বোনকে নিয়ে সাজান, কিছু মধুর আলাপ করুন। এখানে এই বুড়ো বুড়ির মাঝে কি করছেন আপনি? ভি চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, না না না, আমি পুলিশের সাথে একলা কথা বলবো না। তে বোনের কথাকে পাতা না দিয়ে ওকে ঠেলে বসা থেকে দাঁড় করালো। জাঙ্কুক কোনো দ্বিধা ব্যতীত নিজে উঠে দাঁড়ালো। ভি এখনো না যাওয়ার জন্য বোনের সাথে তর্ক করে চলেছে, আর তে জোর করে ঠেলাঠেলি করছে।
ওদের দু বোনের নড়াচড়া বন্ধ হলো জাঙ্কুকের কথায়। ঠিক বলেছেন শালিকা, যাকে বিয়ে করতে চাচ্ছি তার সাথে আলাদাভাবে কিছু কথা বলে নেওয়া উত্তম। তে বিজয়ের হাসি দিয়ে বলল, অবশ্যই। বলে বোনকে জাঙ্কুকের পিছনে ঠেলে দিল। ভিয়ার কোনো উপায় না দেখে হৃৎপিণ্ড হাতে নিয়ে পিছু পিছু হাঁটতে লাগলো। ওরা দুজনে ছাদের দিকে অগ্রসর হলে তে মুচকি হেসে বলল, এই ভিতর ডিমটাকে সাহসী বানানোর জন্য পুলিশ দোলাব্রই পারফেক্ট আছে। কথা শেষ হতে না হতেই ওর ফোন বেজে উঠলো। বড়রা উপস্থিত থাকায় ও বেল গুনতে চলে গেল। ফোন এখনো বেজেই চলেছে। তে ধরার আগেই ফোন কেটে গেল, আবারও বাজতে শুরু করলো। ফোনের স্ক্রিনে টিউবলাইট নামটা জ্বলজ্বল করছে। সেটা দেখে তে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো। ও হাসি থামিয়ে ফোন রিসিভ করলো। অতঃপর কণ্ঠটা গম্ভীর করে বলল, কি চাই? এত ফোন দিচ্ছেন কেন? অপর থেকে নাক টানা শব্দ ভেসে আসছে, সাথে ফ্যাচফ্যাচানি কান্না। তে কপাল কুঁচকে বলল, টিউবলাইটের কি চাকরি চলে গেছে? এবার কণ্ঠরত প্রৌশালী এক কণ্ঠস্বর ভেসে আসলো, মনে মনে সেই দোয়াই করছো তাই না? আমাকে তো কোনো ফলে পাত্তা দাওনি, কিন্তু বলেছিলে চাকরি পেলে বিয়ে করবে। তাহলে এখন এমন করছো কেন? মানে কি বলতে চাচ্ছেন? এখন না বোঝা নাটক হচ্ছে। নিজের পুলিশ বরকে খুব মনে ধরেছে তাই না? অস্বীকার করবে না, সেদিন এসে আমাকে সব বলেছে যে তুমি পাত্রের সামনে দাঁত কেলিয়ে বসেছিলে। তাই কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওর হাসি যেমন পাচ্ছে তেমন মেজাজও খারাপ হচ্ছে। কোনো কিছু যাচাই না করে শুধু ফ্যাচ ফ্যাচ করে কানাই করতে পারে এই জীবন, যে ছোটবেলা থেকেই তুই প্রেমে পাগল। ওকে আরেকটু লাগানোর জন্য তুই ইচ্ছে করে বলে, হ্যাঁ মনে ধরেছে তো, পুলিশরাও যে এত হ্যান্ডসাম হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। কি অ্যাটিটিউড ছিল তার, উফ জোস। জীবন কান্না বাদ দিয়ে কর্কশ গলায় বলল, কেন এমন করছো? আমি তোমাকে ভালোবাসি, এমন তো না যে আমি বেকার। আমার এখন চাকরি আছে, খুব দ্রুত তোমাকে বিয়ে করবো আমি। সত্যি বলছি তে, যদি তুমি ওই পুলিশকে বিয়ে করতে সম্মতি জানাও তাহলে আমি আগে তোমাকে খুন করবো, তারপরে ওই পুলিশকে খুন করবো। জিমিকে প্রথম এত সিরিয়াস হতে দেখলো তে, তার মজা বাদ দিয়ে ওকে সত্যি কথা বলতে যাবে এমন সময় ফট করে ফোনটা বন্ধ হয়ে গেল। ওর ফোনের চার্জ শেষ। চার্জারটা নষ্ট হয়েছে তাই মেকানিকের কাছে দিয়ে এসেছে। তে বিরক্তিতে চোখান্ত উচ্চারণ করে ফোনের উদ্দেশ্য করে বলল, শালা কম্পিউটারের অবৈধ বাচ্চা, তুই একটু পর বন্ধ হতে পারবি না? এই হাদা টিউবলাইট না জেনে এখন বিছানার নিচে গিয়ে ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করে দেয়। তার আগে শোভনটাকে ফাটাতে হবে। ভুলভাল তথ্য পাচার করে টিউবলাইটের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে শালা। পুরো সাত নিস্তব্ধ। দূরের নিচে আকাশে পাখির ডানা মিলে উড়ে যাচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে জাকুব সামনে অষ্টাদশী মেয়েটার দিকে দৃষ্টিপাত দিল। বীজ আমার মাথা নিচু করে রেখে এসেছিল, ঠিক তেমনই এখনো মাথা নিচু করে রেখেছে। ও একটা হাত নন স্টপ কাঁপছে, যেটা অন্য হাত দিয়ে থামানোর চেষ্টা করে চলেছে, কিন্তু লাভ কিছুই হচ্ছে না। এতে করে বিরক্ত হয়ে মনে মনে বলল, বেয়াদব হাত, তোর লজ্জা নেই? নিজে বেহায়া, এজন্য কি আমাকে বেহায়া মনে করিস? এখনই টপকাপে থামাবি, নয়তো তোর গলা টিপে ধরবো নির্লজ্জ। হাতের জীবন থাকলে ও নিশ্চয়ই বলে উঠতো। হাতের মাথা থাকে? এত গুরুত্বপূর্ণ একটা কথা জানিয়ে আমার অনেক উপকার করেছেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। ভিড় কম্পাউন্ড হাতের দিকে তাকিয়ে জাগুক অস্পষ্ট হেসে বলল, এখানে যে ভূমিকম্প হচ্ছে সেটা তো জানতাম না। কি আশ্চর্যজনক ঘটনা, আমি ভূমিকম্প অনুভব করছি না কেন? ছাদে আসার পর এই প্রথম ভি জাঙ্কুকের দিকে তাকালো, তাও আবার গরম চোখে। ওর সামনে দেখে জাঙ্কুক অপরিবর্তিত মুখভঙ্গিতে বলল, মিথ্যা বলেছি? তা তো মনে হচ্ছে না, বরং আমার যে একটা সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছে আমি ভূমিকম্প টের পাচ্ছি না কেন। ভি কাট গলায় বলল, মজা করবেন না আমার সামনে। আচ্ছা সামনে করবো না, আজ থেকে তোমার পেছনে মজা করবো। ভি কপাল কুঁচকে দিকে তাকালো, কিচ্ছু বললো না। তবে জাঙ্কুক চুপ থাকলো না, ও বলতে লাগলো, যাক তোমার মুখ থেকে একটু কথা তো বের হলো। আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে পারো না। তে বুকে হাত গুঁজে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, আমি মানুষের সাথে কথা বলি, কোনো পুলিশের সাথে না। পুলিশরা কি মানুষ না? ওদের কি তোমার কাছে গরু ছাগল মনে হয়? মোটেও না। গরু ছাগলও অনেক কিউট, তবে আপনারা না। কেন বলো তো? কারণ আপনারা মানুষ মারেন, ওদের বন্দি করে রাখেন। আমরা খারাপ মানুষদের শাস্তি দিই, কোনো ভালো মানুষকে না। মিথ্যে কথা, আমি দেখেছি এই অসহায় বৃদ্ধ লোককে লাঠি দিয়ে মারতে, গত রবিবারই দেখেছি। এখন আসামিদের মুখমণ্ডল যদি ইনোসেন্ট হয় তাহলে আমাদের দোষ কোথায়? এই বৃদ্ধ লোক নিজের সন্তানকে জঘন্যভাবে খুন করেছিল, তো ওকে মারবে না তো কোলে তুলে ঘুম পাড়ানির গান শোনাবে? তে কয়েক সেকেন্ড সূক্ষ্ম নজরে জাঙ্কুকের তাকে থেকে বলল, হোয়াট এভার,
তো পুলিশ খারাপ। জাকব শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ ভির দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ের পর আমাদের বাচ্চা তোমার ভুল ধারণা ভেঙে দেবে। ভি বিস্ফোরিত নয়নে জাকবের দিকে তাকিয়ে গর্ব করে বলল, আপনাকে আমি বিয়ে করবো না। জাকব ভ্রু নাচিয়ে বলল, কেন? আপনি পুলিশ তাই। শুধু একটা কারণে তো ভি ভাঙবো না আমি, তোমাকে আরো কিছু কারণ বলতে হবে। ভি ক্ষণকাল চুপ করে থেকে মনে মনে আরো কিছু কারণ খুঁজে বের করার জন্য। পাক্কা 10 মিনিট গবেষণা করার পর ভি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, পেয়েছি। কি? ভি বুকে হাত গুজে কটকট গলায় বলল, আপনি হাসেন না। যে মানুষ হাসে না তাকে আমি বিয়ে করবো না, ওকে? জাগরুক তৎক্ষণাৎ জবাব দিল, আমি হাসার জন্য একটু সময় পাই না। সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই হাসার জন্য সময় বের করতে পারি না। এই প্রথম কোনো মানুষের দেখা পেল যে কিনা হাসার জন্য সময় পায় না। ও ভ্রু কুচকে বলতে লাগলো, বাথরুমে গেলেও তো একটু সময় পাওয়া যায়, তখন কি করেন? ওখানে অন্য জরুরি কাজে যাই, হাসার জন্য সময় কোথায়? বি আহাম্মক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। একটু পর জাঙ্কুক বলে উঠল, তুমি ফেল। তোমাকে নিম্নে 10টা কারণ দেখানো উচিত ছিল। যেহেতু তুমি ভাবার জন্য 10 মিনিট সময় নিয়েছিলে, তাই বিয়েটা হচ্ছে। বিয়ে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের পুত্রাকে সময় করে বুঝিয়ে বলো, ঠিক আছে? ভিড় মাথা আওলা ঝাওলা হয়ে গেল। ও বিড়বিড় করে বলল, কি সব বলে এই লোক? মাথাটা খারাপ নাকি? এখন তো দেখছি আমার ছোটবেলার ধারণাটাই ঠিক। পুলিশরা আসলে মানুষ না, ওরা তার ছেঁড়া পাগল কিসিমের প্রজাতি। এর ভাবনা শেষ হতে না হতে নিচ থেকে শৈকুল ভেসে আসতে লাগলো। ভি আর জাঙ্কুক একে অপরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে দ্রুত নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল বহু মানুষের আনাগোনা। অবশ্য জিওপা ডাক্তার ব্যতীত অতিরিক্ত 4 জন মানুষ যুক্ত হয়েছে। জিমের উস্কো খুস্কো চুলে, এলোমেলো জামা কাপড়ে, ফুলে যাওয়া লাল চোখে ভিড় দিকে তাকিয়ে আছে। ওর এমন অবস্থা দেখে ভিড় ভ্রু কুচকে গেল। ও জিমিনকে চেনে। এই ছেলেটা তের পিছনে পাগল। প্রতিদিন তেকে কল দিত, যদিও তে রিসিভ করতো না, তবে মাঝে মাঝে 2-1 বার কথা বলে মজা নিত দুবোন। ভি যতদূর জানে, তেও মনে মনে জিমিনকে একটু একটু পছন্দ করে এবং খুব শীঘ্রই দুজনের বিয়ে হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু আজ জিমিনের এমন অবস্থা দেখে ও পুরো ভেবাচি খেয়ে গেল। জিমিন রক্তাভ চোখে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে অতঃপর সেই দিকে তাকালো এবং নিন্দান করে বলল, আমি ব্যতীত কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। তুমি নিজের কথায় খেলাপ করতে পারো না। তোমার স্বামী হব একমাত্র আমি, এবং আজই তোমাকে বউ বানিয়ে নিয়ে যাবো আমি। জাঙ্কুকের জল শক্ত হয়ে গেল। ও অত্যন্ত কর্কশ কণ্ঠে ভিকে জিজ্ঞেস করলো, ছেলেটাকে এসব কি বলছে? ভি কিছু বলার আগেই জিমিন বলে উঠল, খবরদার ওর সাথে কথা বলবেন না। ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। জাঙ্কুক এবার ধমকে উঠে বলল, শাট আপ, আমি আপনার সাথে কথা বলছি না। বলে ও ভি দিকে তাকিয়ে বলল, ওকে তুমি ভালোবাসো? ভি এসব ঘটনায় ভয় পেয়ে গেল। জিমিন যে ওকে তে ভেবেছে সেটা ও বেশ ভালোভাবে বুঝতে পারছে, তাই ও আশেপাশে তাকিয়ে তেকে খুঁজতে লাগলো। কিন্তু ওর এই নীরবতা যে একজনকে ভীষণ পীড়া দিচ্ছে সেটা ও বুঝতে পারছে না। জাকুক এক দৃষ্টিতে ভিড় ভীত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। অতঃপর গম্ভীর গলায় বলল, বুঝতে পেরেছি, এসব কারণ শুধুমাত্র অজুহাত ছিল, আসল কারণ তো এটা, তাই না? ভি তেকে খোঁজা বাদ দিয়ে চৌকিতে জাকুকে দিয়ে তাকিয়ে বলল, কি বুঝেছেন আপনি? যা বোঝার ছিল তাই বুঝেছি। এসব ঘটনার ওদিকে জিহব এখন পর্যন্ত 3 থেকে 4 বার হার্টের সাথে যুদ্ধ করছেন। উনি আবার বুকে হাত দিয়ে দুর্বল কণ্ঠে বলতে লাগলেন, আমার শ্বাস আজকে বেয়াদব হয়ে গেছে, বারবার নাচানাচি করছে। বলছি এখানে আমার ছেলের বিয়ের কথা চলছে, তোর ছেলের না। ডাক্তারটা বলতে লাগলো, স্যার আপনার আজকে 12 বার শ্বাস টান উঠেছে। আগামী 1 বছরের শ্বাস টান আপনি একদিনই কমপ্লিট করেছেন। আপনাকে কংগ্রাচুলেশন। আশা রাখছি আপনি এই রেকর্ড ভবিষ্যতে ভেঙে দিবেন। জিহব নিজের ধরপড় করতে থাকা বুককে সাইডে রেখে ডাক্তারের কান টেনে ধরে বলতে লাগলো, এখানে আমি ক্রিকেট কিংবা ফুটবল খেলছি না যে রেকর্ড করবো। তোমাকে ডাক্তারকে বানিয়েছে হাম্মক, আর তোমাকে আমার জন্য কোন মাথা মোটা অ্যাপয়েন্ট করেছিল? ডাক্তার নিজের কান ছাড়িয়ে নিয়ে দাঁত বের করে বলল, স্যার আপনি। জিহব খুব একটা লজ্জা পাওয়ার সময় পেলেন না ভির কথায়। ভি জাঙ্কুকের কথার বিপরীতে বলে উঠল, আমি কোনো অজুহাত দিইনি, আর সবচেয়ে বড় কথা আমি ওনাকে ভালোবাসি না। ভি কথায় জাকুব খানিকটা স্বস্তি পেলেও জিমিন অবিশ্বাস্য কণ্ঠে বলতে লাগলো, এভাবে ধোকা দিতে যাচ্ছ আমাকে? তোমার যদি এই পুলিশের চাকরি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমিও এই চাকরি পাওয়ার জন্য যা যা করা লাগে তাই করব। তবু তোমাকে আমার চাই। জাকুব অত্যন্ত গম্ভীর গলায় বলল, জাস্ট শাট আপ। জিমিন গম্ভীর গলায় জবাব দিল, ইউ শাট আপ। আপনি আমাদের মাঝে কথা বলবেন না। ওরা দুজন বেশ রেগে গেছে।
ওদের মাঝে কথা কাটাকাটি চলতে লাগলো। এমন সময় হসন্ত হয়ে তে ড্রয়িং রুমে চলে আসলো। ও এতক্ষণ ওর ফোনের জন্য চার্জার খুঁজছিল। অনেক খোঁজার পর চার্জার পেলে ও ফোন চার্জে লাগিয়ে জিমিনকে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন রিসিভ করছিল না। তখন এসব চেঁচামেচি কানে যেতেই ও দ্রুত পদে এখানে চলে এসেছে। সমস্ত ঘটনা চুপচাপ দেখার পর আরএম জিমিনের উদ্দেশ্য করে বললেন, তুমি সুগাকে বিয়ে করতে চাও? সোফা কপাল কুচকে বসে থাকা সুগা বাবার কথা শুনে বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে বলে উঠলো, বাবা আমি সুগা, এখানে আপুর কথা চলছে। আর নিজের ভুল ঢাকার জন্য কিছু লজিক শুনতে যাবে, ঠিক তখনই জিন ওনাকে থামিয়ে দিয়ে জিমিনকে বললেন, তুমি ভিকে ভালোবাসো? জিমিনতে আর ভি একসাথে বলে উঠলো না। সবাই ওদের তিনজনের দিকে হতভম্ব চোখে তাকালো। আবারও যেভাবে শ্বাস টান উঠে গেছে, তবু উনি ঘটনার দিকে মনোযোগ অব্যাহত রাখলেন। জীবন নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, আমি তাকে ভালোবাসি। আপনারা ওই পুলিশের সাথে তের বিয়ে দিতে পারবেন না আমি বেঁচে থাকতে। জাঙ্কুক কটকট গলায় বলল, তার প্রয়োজন পড়বে না, কারণ আমি তাকে নয় ভিকে বিয়ে করতে চাই। সবাই আহাম্মক হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। অবশেষে যেভাবে শ্বাস নিয়ন্ত্রণে আসলো, উনি বড় করে একটা শ্বাস নিয়ে আরাম করে বসলেন। সবার কাছে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। জেন কটমট দৃষ্টিতে সুবিনের দিকে তাকাতেই সুবিন কাঁচামাচু মুখে বলল, আমি নির্দোষ। আরেম আঙ্কেল বলেছে যেতে আপুর বিয়ে। সবাই এবার কঠিন দৃষ্টিতে আরেমের দিকে তাকালো। সবার চাহনি দেখে উনি শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাতে লাগলেন। ভ্রু কুচকে বাবা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এবার ও নজর জিমির দিকে নিয়ে গেল। ওকে দেখে তে মনে মনে বলল, আমার টিউবলাইটের দেখছি সাহসও আছে। এই সাহসগুলো কি এতদিন চোখে তুলে রেখেছিল নাকি? অস্থিতিশীল পরিস্থিতিটা এখন নর্মাল হয়েছে। শ্বাসটার ওঠার ভয়ে ঝোপ ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছে। অন্য একদিন এসে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। জিমি তার বাবা মাকে নিয়ে ফিরে গেছে। যে একটা ঘটনা ঘটে গেল সেটা দেখার পর কেউই ভালো কিছু হজম করার অবস্থাতে নেই। জাঙ্কুক চলে যাওয়ার পরপরই ভি নিজের রুমে এসে চুপটি করে বসে আছে। একটু পর তেও রুমে চলে আসলো। ভি রাজবাড়ির মুখের দিকে নজর যেতেই তের ভ্রু কুচকে গেল। ওপরের পাশে গিয়ে বসে বলতে লাগলো, কিরে মুখটা গন্ডারের 1 সপ্তাহ পুরনো মলমূত্রের মতো করে রেখেছিস কেন? কোনো রসকস নেই? ভি কটপট দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, এই সমস্ত অদ্ভুত কথাবার্তা ছাড়া তোর বাক্য সম্পূর্ণ হয় না বেয়াদব। তে ভি কাঁধে মাথা রেখে বলল, না রে আদব। ভি চোখ মুখ কুচকে কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পিনপতন নীরবতা। হঠাৎ তার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। ও গলা খাকুনি দিয়ে বলতে লাগলো, পুলিশের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? আমার দুলাব্রুকে খুব মিস করছিস? ফোন করে ডাকবো? ভি চুপ করে থাকলো। তা দেখে তে মিটি মিটি হাসতে লাগলো। অতঃপর ফোন আসতে আসতে বললো, মুরব্বি মুরব্বি বাবাকে বলে বিয়েটা আজই দেওয়ার ব্যবস্থা করবো নাকি বল? ভি কঠিন দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বললো, এত যখন সব তো তোর টিউবলাইটকে ধরে এনে বিয়ে কর না, যত সব। তে হাসি বাদ দিয়ে মুখটা গম্ভীর করে বললো, কি বললি? টিউবলাইট? ওনাকে আমি যা ইচ্ছা বলবো, তাই বলে তুইও বলবি? হ্যাঁ বলবো, কারণ তোর ওই টিউবলাইট বোকামির জন্য আজ আমি হার্ট অ্যাটাক করতে ধরেছিলাম। হ্যাঁ তোর সাথে একমত, কিন্তু টিউবলাইট বলবি না, সম্মান দিয়ে কথা বলবি। ভুলে যাস না আমি তোর 5 মিনিটের বড়। সে হিসেবে উনি তোর গুরুজন। গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যা, ছোট বোন বলে এবারের জন্য মাফ করে দিলাম। ভ্রু কুচকে কয়েক সেকেন্ড বোনের দিকে তাকিয়ে থেকে বলল, আবারও যদি এমন উল্টাপাল্টা কিছু করে তখন বলবি, ডিয়ার সম্মানীয় দুলা ভাই, আপনার মাথার 2 থেকে 1টা তারের গন্ডগোলের কারণে আমার হাই প্রেশার আরো হাই হয়ে গিয়েছিল। তাই বিনীত নিবেদন এই যে অনুগ্রহপূর্বক আপনার মাথাটা কিছুক্ষণের জন্য শোকেজে সাজিয়ে রাখুন। ধন্যবাদ। তের নাটকীয় ভাবে বলা কথাটায় ভি না চাইতেও জোরে হেসে ফেললো। ওর হাসি দেখে তেও হাসতে শুরু করলো। এভাবে দুজনে বেশ কিছুক্ষণ হাসার পর ক্লান্ত হয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। কিন্তু হঠাৎ ভি ধরপড় করে বিছানা থেকে উঠে তের হাত টেনে ধরলো এবং বলল, এই শোন না। তে সব অবস্থায় ভ্রু নাচিয়ে বলল, কি? আমি ওই পুলিশটাকে বিয়ে করব না। তুই একটু বাবা মায়ের সাথে কথা বলে দেখ না বোন। তে তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। বোনের করুণ মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে বলল, কেন করবি না বিয়ে? ভি বোনের চোখে চোখ রেখে বলল, ওনাকে দেখলে আমার ভয় লাগে। শুধু মনে হয় কখন না জেনে আমাকে তুলে আছাড় মারে। তে হেসে ফেলে বলল, হায় আল্লাহ, তোকে কেন আছাড় মারবে? উদ্দেশ্য কি? জানি না, কিন্তু সত্যি বলছি খুব ভয় লাগে। তার উপর জানিস উনি একটু হাসেন না।
উনি নাকি হাসার জন্য সময় পান না। এটা কোনো কথা বল? একটা মানুষ হাসির জন্য সময় পান না, কি আশ্চর্য। ওর কথা শুনে 1 সেকেন্ড নিশ্চুপ থেকে অটো হাসিতে ফেটে বলল, হাসতে হাসতে বলল, শালা হাসার জন্য নাকি সময় পান না, আর এদিকে আমি সারাদিন হাসার কারণে পড়াশোনার জন্য সময় বের করতে পারি না। আচ্ছা বাই দা ওয়ে, দুলাব্রকে আমার হেব্বি পছন্দ হয়েছে। ভিবনকে যাকে বলো বিয়েটা ক্যান্সেল করার ব্যবস্থা করি, আর সব রেডি। আমি বিয়ে ভাঙার মতো অশ্লীল কাজের ধারে কাছেও নেই। সবচেয়ে বড় কথা, দুলাব্রকে আমার পছন্দ হয়েছে। সো এসব ঢঙের আলাপ বাদ দিয়ে ইন্সপেক্টর জিয়ন জাংকুকের কথা ভাব। আমি গেলাম খাবার খেতে। এত কাহিনী দেখে পেট খালি হয়ে গেছে। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে ভিউ অসহায় মুখে বসে আছে। এমন সময় ওর ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে ভিড় ভ্রু কুচকে গেল। ও ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কে? তোমার বাচ্চার বাবা। ব্যক্তিটাকে বুঝতে পারতেই ভিড় বুকটা ভয়ে ধুকপুক করতে লাগলো। ওর গলায় এসে সব কথা মালা আটকে গেল। জাঙ্কুক উত্তর না পেয়ে পুনরায় বলল, এত ভয় পেলে হবে? আমাকে ভয় পাবে আমাদের বাচ্চারা। বাচ্চার মা কেন ভয় পাবে? ভিউ অবশ্যই মুখ খুলে বলল, বাচ্চার কথা বলবে না, খবরদার। আমি বললাম না আপনাকে আমি বিয়ে করব না? আমিও বললাম না তোমাকে আমি বিয়ে করবই করব। কেন জেদ করছেন? কেন জেদ করছো? কারণ আপনি পুলিশ। আচ্ছা, পুলিশের পরিচয় ছাড়াও আমার মানুষের যে একটা পরিচয় আছে সেটা দেখাতে হবে তোমাকে, তবে বিশ্বাস করাতে পারবো যে আমি পুলিশের পাশাপাশি একজন মানুষও। আমি চাই না দেখতে, কিন্তু আমি তো দেখাতে চাইতে পারবেন না। পারবো। আমি আজ একটা কেস নিয়ে ব্যস্ত আছি, তো কাল তোমাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে আমাদের দেখা হচ্ছে। সকাল 10টায় পৌঁছে যেও। লাভ নেই আমি যাবো না বলেই ভিড় ফট করে ফোনটা কেটে দিল। চলে যাচ্ছিল, কিন্তু ভিড় কথা বলতে দেখে ও থেমে গিয়েছিল। সব শোনার পর আর বোনের এমন আচরণ দেখার পর ওর মুখটা পোড়া বেগুনের মতো গম্ভীর হয়ে গেল। ও তাতে দাঁত চেপে বিয়ে বের করে বলল, শালা তোকে তো এবার দুলাব্রকে বিয়ে করতেই হবে, তোর এত ঢঙা নেওয়া যাচ্ছে না। 10টা আপেল আর 5টা কমলা খেয়ে রুমে চলে গেল নিজের মিশন কমপ্লিট করার জন্য। কিন্তু এই মিশন কমপ্লিট করার জন্য ওর বিয়ে ফোনের দরকার পড়বে। ও বোনের দিকে যেতে ধরবে এমন সময় ওর ফোনে মেসেজের টুনটান শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখলো জিমিনের মেসেজ। ও লিখেছে, তোমার বোনের পছন্দ ভালো না, তবে তোমার পছন্দ কিন্তু মারাত্মক। নয়তো আমার মতো একটা ছেলেকে পছন্দ করতে না তুমি। মেসেজটা দেখে কে কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। ক্ষণকাল আমক হয়ে থাকার পর ও রিপ্লাই দিল, সেজন্যই আপনি বিছানার তলায় গিয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদেন আর আমার দুলাব্র আসামিদের কাঁদায়। আসলেই আমার পছন্দ ইউনিক। মেসেজ দিয়ে ঝিমি মিটি মিটি হাসছিল, কিন্তু তে রিপ্লাই দেখে ও থতমত খেয়ে গেল। নিজের প্রেস্টিজ এভাবে নষ্ট হতে দিতে পারে না ও, তাই টাইপ করতে লাগলো, আমি তো কাদার অভিনয় করছিলাম, দেখলাম তুমি কি রিয়াক্ট করো। ছেলেরা কাঁদে না বুঝলে? আমি ওই পুলিশকে 1 সেকেন্ডে কাঁদিয়ে ফেলতে পারি। নিহাতি তোমার বোনের কষ্ট হবে দেখে চুপ ছিলাম, নয়তো দেখিয়ে দিতাম এই জিমিন কি জিনিস। ওর মেসেজ দেখে তে পাক্কা 2 মিনিট হাসলো, অতঃপর রিপ্লাই দিল, যাবো আজকের মতো ঢপ মারা শেষ হয়ে থাকলে গিয়ে একটু গোসল করুন। এতটা মিথ্যা কথা হয়তো আপনার শরীরের শিরা উপশিরাগুলো সহ্য করতে পারছে না। জিমিনকে মেসেজ দেওয়া শেষ করে তে চলে গেল ভিড় ফোন চুরি করতে। ভাগ্য সহায় ছিল, ভিড় নিজের রুমে ছিল না। সেই সুযোগে ও ফোনটা নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর রিসেন্ট ডায়াল করা নাম্বারটাতে ফোন দিল। একবার রিং করতে রিসিভ হলো। ভিড় থেকে এমন রিজেকশন পেয়ে জাঙ্কুকের মুড অফ হয়ে গিয়েছিল, তাই ভিড় থেকে ফোন পাওয়া মাত্র রিসিভ করলো। তিনি নিজের তিরিং বিরিং স্বভাব আর কথাবার্তাকে নমনীয় করে বলল, তখন ওভাবে কথা বলাটা হয়তো উচিত হয়নি আমার। ঠিক আছে, কাল আপনার সাথে দেখা করব আমি। জাঙ্কুক ভীষণ খুশি হয়ে বলল, ঠিক আছে, কাল ঠিক 10টায় রেস্টুরেন্টে দেখা হচ্ছে আমাদের। তে ফোন কেটে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল। তবে পিছু ঘুরে তাকাতেই ওর পিঠে চমকে উঠলো। বি ওর পিছনে দাঁড়িয়ে আছে। তিনি নিজেকে সামলে ইতস্তত করে বলল, এখানে কি করছিস? তে বুকে 2 হাত গুজে কাট কাট গলায় বলল, তুই কি করছিস বলতো? তে আমতা আমতা করে বলল, কি করেছি? আমার ফোন তোর কাছে কেন? তে নিজের নার্ভাসনেস দূর করার জন্য গলা খাকুড়ি দিয়ে বলল, কি করছি মানে? তুই জানিস না আমার ফোনে এমবি নেই? ভিডিও না দেখতে পেলে আমার জিহব আঙ্কেলের মতো শ্বাস টান উঠে যাচ্ছিল, তাই তোর ফোনে একটু ভিডিও দেখছিলাম। এত হিংসুক কেন রে তুই? পরদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর বেলকনিতে গিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। কাল না বলার পর ওর জাঙ্কুকের সাথে আর কোনো কথা হয়নি, এবং কথা বলার কোনো ইচ্ছাও ওর নেই। আরো কিছুক্ষণ প্রকৃতির সাথে একাকী সময় কাটানোর পর মেয়ে নিচে চলে গেল মাকে রান্নায় সাহায্য করার জন্য। জিন মেয়ের সাথে হাসি ঠাট্টা করতে করতে রান্না সম্পন্ন করতে লাগেন। অন্যদিকে তে সুগার সাথে বসে ওকে পড়ায় সাহায্য করে দিচ্ছে, আর মাঝে মাঝে মেজাজ হারিয়ে
তে সুগার মাথায় চাটি মারতেও ভুল করছে না। আরেম সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সে দৃশ্য দেখতে লাগলেন। ভাই বোনের থেকে চোখ সরিয়ে উনি সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাতে লাগলেন। ওদিকে তে সুগার গালে একটা হোঁটা মেরে বলল, গাধার গাধা, এই ব্রেন নিয়ে তুই পড়াশোনা করার মতো সাহস দেখিয়েছিস? তোর বুকের পাটা আছে মানতে হবে। সুগার গালে হাত বোলাতে বোলাতে ভ্রু কুচকে বোনের দিকে তাকিয়ে বলো, বোনের ব্রেন যেমন ভাইয়ের ব্রেনও তেমনই। তুমি যদি ওই ব্রেন নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে আমিও পারি, তবে তোমার মতো অন্তত 33 মার্ক দিয়ে পাশ করবো না আমি। তে থতমত খেয়ে গেল, কিন্তু ওপরে বুঝতে দিল না যে ও লজ্জা পাচ্ছে। ও অত্যন্ত ভাব নিয়ে বলতে লাগলো, আরে পাগলা, পরীক্ষার হলে গিয়ে আমার সেদিন প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই পরীক্ষা অর্ধেক দিয়ে চলে এসেছিলাম। নয়তো সব প্রশ্ন আমার কমন ছিল। যদি ক্ষুধা না লাগতো তাহলে দেখতি 100 এর মধ্যে স্যার আমাকে খুশি হয়ে 105 মার্ক দিতে বাধ্য হতো। আর সবচেয়ে বড় কথা, 33 পেলেও পাস আর 90 পেলেও পাস। তো অযথা পেটকে অগ্রাহ্য করে আমি পরীক্ষাকে কেন এত মূল্য দিতে যাবো রে? ওর দিকে চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুগা বইয়ের পাতায় মনোযোগ দিল। তে গর্বিত মুখে ক্ষণকাল বসে থাকার পর সুগার থেকে পাত্তা না পেয়ে ও হতাশ শ্বাস ফেলে মনে মনে বলল, এত ঢপ মারলাম তবুও পাত্তা দিল না। আছে আরেম খবরের কাগজ খানিকটা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, সামনে তোমার বিয়ে হতে চলেছে, এখন অন্তত চাটু মারা বন্ধ করে সুগা। সুগার চকিতে বাবার দিকে তাকালো। 1 মিনিট লাগলো ওদের আসল বিষয়টা বুঝতে। বোঝার সাথে সাথেই সুগা হুঙ্কার করে বলল, বাবা, আরেকবার যদি আমার নামের সাথে বিয়ের প্রসঙ্গ তোলো তাহলে সত্যি বলছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওই রাম ছাগল দুটোকে বিয়ে করতে পারবো না। ভাইয়ের অবস্থা দেখে তে জোরে জোরে হাসতে লাগলো। যদিও শেষে সুগা জিমিন আর জাঙ্কুকে অপমান করেছে, তবুও তের হাসি থামছে না। ও বেশ মজা পেয়েছে সুগার মুখভঙ্গি দেখে। ওদিকে আলিম থতমত খেয়ে গেছেন। উনি নিজের ভুল স্বীকার না করে বলেন, আরে আমি তোমাকে বলেছি সামনে তো তোমারও বিয়ে হবে, যদিও সেটা অনেক বছর পর, তবু হবে তো নাকি? তোমরা অযথা ভুল বোঝো আমাকে। আমি কি আমার বাচ্চাদের নাম ভুলতে পারি? সুগা ভ্রু কুচকে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই বাড়ির এই 2 ব্যক্তির সাথে সুগা পেরে ওঠে না, কারণ এরা দুজন জীবনেও নিজের ভুল স্বীকার করে না, বরং আলতু ফালতু লজিক দেখিয়ে নিজের ভুল ঢাকার চেষ্টা করে। তাই সুগা বেশি কথা বাড়ায় না। বয়স কম হলেও বুদ্ধি পরিমাণের তুলনায় একটু বেশি পেয়েছে ও। সুগা চুপচাপ থাকলেও তে হাসি চুপ হচ্ছে না, বরং সময়ের সাথে সাথে সেটা আরো বেড়ে চলেছে। তা দেখে আরেমের একটু একটু অল্প একটু লজ্জা লাগছে। তাই উনি গলা খাকড়ি দিয়ে বলে উঠলেন, হাসি থামাও লিসা। সুগাকে বলা কথাটা তোমার উপরে বর্তায়। তোমার দ্রুত বিয়ে হতে চলেছে, এবার অন্তত নিজের আচরণ অল্প একটু নমনীয় করো। তের হাসি থেমে গেল ও শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবার সুগা হাসতে লাগলো। আরেম ভ্রু কুচকে গেল। উনি ভেবে পাচ্ছে না সুগার হাসির কারণ কি হতে পারে। উনি তো হাসার মতো কিছু বলেননি, তাই না? তে কাট গলায় বলল, বাবা, টেইটস দে নট লিসা ফিসা। তবে তুমি এই নামটা রাখতে চাইলে একটা গরু কুরবানি দাও, তারপর সে নামে ডেকো, তার আগে না। আরেম দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। এবার আর লজিক খুঁজে পেলেন না, তাই মুখ লুকানোর জন্য খবরের কাগজের সামনে রেখে সেলাই মনোযোগ দিয়ে পড়ার অভিনয় করতে লাগলেন। সুগা এখনো হাসছে, তা দেখে তিওর মাথায় চাটি মেরে বলল, হাসি থামা, নয়তো তোকে থামিয়ে দিব জিমিন আর জাঙ্কুকের বউ। সকালের খাওয়া দাওয়ার পালা শেষ করে সকলে বাগানে গিয়ে বসে পড়ল। আজ ছুটির দিন, তাই চিল মুডে গল্প করার পাশাপাশি ফোন স্ক্রলিং করছে। হঠাৎ সামনের দিকে নজর যেতেই উর্পিলে চমকে উঠল। 10টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। ভি সুগার সাথে পানি দিচ্ছিল গাছে। তে দ্রুত ওর দিকে এগিয়ে গিয়ে বলল, ভি একটু শোন। গাছে পানি দেওয়া বাদ দিয়ে ভি পিছনে ঘুরে বলল, কি? তে ভির হাত ধরে আদরে গলায় বলল, একটা কাজ করে দিবি? ভি ভ্রু কুচকে বলল, বাইরে যাওয়ার মতো কোনো কাজ আমাকে করতে বলবি না, আমি আজ বাগানে সময় কাটাতে চাই। তে হতাশ হলেও হাল ছেড়ে দিল না। ও বোনের হাত আরো শক্ত করে ধরে বলল, শোনা বোন, আমাকে একটা বার্গার কিনে নেবে, পাশেই তো আছে। বেশি সময় লাগবে না, প্লিজ যা। আমি যেতাম, কিন্তু আমার শরীরটা আজ ভালো লাগছে না। তোর কি হয়েছে? জানি না রে, ক্ষণে ক্ষণে খেতে ইচ্ছে করে, আর মানুষ দেখলেই তাদের সাথে বিনা কারণে ঝগড়া করতে ইচ্ছে করে, তাই তোকে যেতে বলছি। ভি ঘন কাল বোনের দিকে তাকিয়ে থেকে পুনরায় গাছে পানি দিতে দিতে বলল, বাড়িতে অনেক খাবার আছে, সেগুলো খা। না, আমার বার্গারই চাই। তাহলে বাবাকে বল এনে দিবে। ধুর, আর যাই বল, কিন্তু বাবাকে বলার কথা বলিস না।
দেখা যাবে বার্গারের জায়গায় চিংড়ি মাছ এনে হাতে ধরিয়ে দিবে। নিজের ব্যক্তিগত বাচ্চাগুলোর নামই মনে থাকে না, সেখানে বার্গারের নাম মনে রাখার আশা করা সেটা বিলাসিতা মাত্র। ঠিক আছে ঠিক আছে, এনে দিব, তবে এখন না, বিকেলের দিকে গিয়ে অনেকগুলো বার্গার এনে দিব। তে ভেবা জায়গায় পড়ে গেল। বিকেলে গেলে তো হবে না, জাঙ্কুক হয়তো ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে। চিন্তাতে চিন্তাতে তে মাথা ফেটে যাওয়ার উপক্রম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসায় ও বুকে হাত চেপে ধরে মিথ্যা আর্তনাদ করে বলতে লাগলো, ভিড়ে আমার মনে হয় জিহব আঙ্কেলের মতো আবারও শ্বাসটান উঠে যাচ্ছে। দ্রুত বার্গার এনে দে আমায়, নয়তো নিজের ডুপ্লিকেট মানুষটাকে আর নাও দেখতে পারিস। ভিব্রুকুচকে বনে নাটক দেখতে লাগলো। ও জানে তে নাটক করছে, তবু বার্গার আনতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ও রাজি হতেই তে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলো, যা যা, দ্রুত বোরকা পরে রেস্টুরেন্টে যা। যদিও জানে তবুও ভি জিজ্ঞাসা করলো, একটু আগে না তোর শ্বাসটান উঠে যাচ্ছিল, এখন এত স্বাভাবিক হলি কিভাবে? তে তৎক্ষণাৎ পুনরায় বুকে হাত চেপে বলল, হচ্ছে তো, এখনো হচ্ছে, কিন্তু তুই বার্গার আনতে রাজি হওয়ায় শ্বাস একটু নর্মাল হয়েছে। তুই এসব বুঝবি না, সো দ্রুত বার্গার কিনতে যা, তোর হয়ে আমি গাছে পানি দিচ্ছি। ভি 10 মিনিটে রেস্টুরেন্টে পৌঁছায়। সোজা গিয়ে ও একটা বার্গার কিনতে লাগলো। ও ঠিক উল্টো দিকে জাংকুক তার একজন সহকারী অফিসারের সাথে এসেছে। আজ জাংকুক পুলিশের ইউনিফর্ম পরেনি, বরং ব্লু শার্টের সাথে সাদা প্যান্ট পরেছে। ওকে আজ একটু অন্যরকমই সুন্দর লাগছে। জাংকুকের সহযোগী অফিসার কালো মিয়া অর্থাৎ কাইমিয়া বলে উঠলো, স্যার আপনাকে দেখলেই আমি ক্রাশ খাচ্ছি, মুখে একটা মাস্ক পরে নিন। জাংকুক কঠিন দৃষ্টিতে তাকাতেই কালো মিয়া অর্থাৎ কাইমিয়া কৌতুকময় মুখটা মুহূর্তেই চুপসে গেল। ও বিড়বিড় করে বলতে লাগলো, নিজের রূপ সবাইকে দেখাতে চান সেটা সরাসরি বললেই হয়, মাস্ক পরতে বলায় আমার দিকে অমন দৃষ্টিতে তাকানোর কোনো মানে আছে? আমার বুঝি ভয় করে না? জাংকুক ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, কি ফাঁসুর ফুসুর করছো? কালো মিয়া থতমত খেলেও দ্রুত জবাব দিল, যাই ভাবি না কেন, কিন্তু আপনার বিষয়ে কিছু ভাবছিলাম না। জাংকুক শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। এতে করে কালো মিয়া ভয়ে একটা ঢুক দিল। অতঃপর এপাশ ওপাশ তাকাতে তাকাতে বলল, আমার দিকে না তাকিয়ে ম্যামকে খুঁজুন স্যার, উনি না আবার আসামির মতো ফুরুত করে হাত থেকে ফসকে যায়। জাংকুক কাটকাট গলা জবাব দিল, আমার হাত তোমার মতো না, চোরের মতো হাতে সরিষার তেল মাখলে আসামি হাত ফসকে পালাবে না তো আঠার মতো চিপকে থাকবে। ওরা দুজন এভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো। ওদিকে বার্গার কেনা শেষে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে এমন সময় ও নজর জাংকুকের দিকে গেল। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে গেল এবং জাংকুকের সাথে কালকের বলা কথাগুলো মনে পড়ে গেল। ও দ্রুত পথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে ধরলে জাংকুক আর কালো মিয়া দরজার সম্মুখের দিকে চলে গেল। তাই ভি উল্টো করে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়লো। টেবিলের নিচে থেকে দেখলো দুজোড়া পা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তা দেখে ভি স্বস্তির নিঃশ্বাস ফেলে টেবিলের নিচ থেকে মাথা বের করতে জাংকুককে দেখতে পেল। ওকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে ভি চিৎকার করে উঠল। তারপর তাড়াহুড়া করে টেবিলের নিচ থেকে বেরোতে ধরে মাথায় ব্যথাও পেল। জাংকুকের অবস্থা দেখে বলল, হেই রিল্যাক্স, বাই দ্য ওয়ে টেবিলের নিচে কি করছিলে তুমি? ভি আমতা আমতা করে বলতে লাগলো, কই কিছু না তো, একটু দেখলাম টেবিলের নিচ থেকে রেস্টুরেন্টটা দেখতে কেমন দেখায়। জাংকুক আহাম্মক হয়ে ভির দিকে তাকালো আর ভি 32 পাটি দাঁত বের করে জোরপূর্বক হাসছে। ক্ষণকাল পিনপত নীরবতা বিরাজমান থাকলো। ভি এখনো দাঁত বের করে হাসছে। জাংকুক আহাম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, ওয়াও, তা কেমন দেখলে? অসাধারণ ভিউ, বিশ্বাস না হলে আপনিও দেখতে পারেন। থাক, তুমি দেখেছো তাতেই হবে, আমি তোমাকে বিশ্বাস করি। রেস্টুরেন্ট দেখা শেষ হয়ে থাকলে চলো বসা যাক। ভিড় বুক দুক করতে লাগলো। ও জাংকুকের সাথে এক মুহূর্ত সময় কাটাতেও রাজি না। এভাবে বার্গার কিনতে এসে ভেসে যাবে সেটাও ভাবতে পারিনি। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কিছু জটলা পাকাতে লাগলো। হঠাৎ একটা বুদ্ধি আসায় ও গলা খাঁকড়িয়ে দিয়ে বলল, আমাকে যা ভাবছেন তা আমি না, আমি ভি না, আমি তে। বলে ও নিজেকে যথাসম্ভব তের মতো আত্মবিশ্বাসী করার প্রয়াসে মুখে জোরপূর্বক হাসি টেনে আনলো। ওর দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জাংকুক অত্যন্ত শান্ত গলায় বলল, মজা করার মুডে নেই, দ্রুত আমার পিছনে পিছনে চলে আসো ভি। আরে আমি তে, আমি আপনার শালি বউ না। জাংকুক বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে বলল, যাক, এই উসিলায় নিজেকে আমার বউ তো বলেই বেশি অভিনয় করতে হবে না, আমি জানি তুমি ভি, সো পিছু পিছু আসো। বলে জাংকুক হাঁটা শুরু করলো। ভি হতভম্ব হয়ে ওর গমনপথের দিকে তাকিয়ে থাকলো। ওদের দুবোনকে ওদের মা ব্যতীত আর কেউ চিনতে পারে না, যদিও বৈশিষ্ট্য দেখে বোঝে কোনটা ভি আর কোনটা তে। কিন্তু ভি তো আজ প্রথমবারের মতো তের মতো আজব কথাবার্তা বলছে, তবুও জাংকুক কিভাবে চিনতে পারলো? এসব চিন্তায় মাটা বললো জাংকুকে ডাকে। অনিচ্ছা সত্ত্বেও ভি ওর দিকে এগিয়ে গেল।
জাঙ্কুক নির্দিষ্ট একটা আসনের সামনে গিয়ে দাঁড়ালো। ভি চলে আসতেই ও হাত বাড়িয়ে ওকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালো। ভি দূরে দূরে বুকে বসে পড়লো। জাঙ্কুক ওর সম্মুখে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে জাঙ্কুক অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়া শেষে সামনে তাকাতে দেখলো ভি নিচু করে বসে আছে। তা দেখে ও গলা খাকুড়ি দিয়ে বলল, আজ তো পুলিশ হয়ে আসেনি, তবুও মাথা নিচু করে রাখবে। ২ মিনিট পর কাটকাট করে বলল, মিথ্যা কথা বলছেন কেন? পুলিশ না হয়ে আসলে পিছনের জনকে। মনে হচ্ছে আমি কোনো ভুল করলে উনি আমাকে জেলে বন্দি করে রাখবেন। জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। ও চোখেতে পিছু ঘুরে তাকালো। দেখতে পেল কালু মিয়া অর্থাৎ কাই মিয়া ৩২ পাটি দাঁত বের করে ওর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নর্মাল ড্রেসে আসলেও কালু মিয়া পুলিশের ইউনিফর্ম পরে এসেছে। ওর দিকে তাকাতেই জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে গেল। ও বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, আশ্চর্য, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? কালু মিয়া অমায়িক হেসে বলতে লাগলো, আপনার সুরক্ষার দায়িত্ব আমার উপরে স্যার। আপনাকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিব না। আপনি যেখানে আমি সেখানে। বাথরুমে গেলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে আপনাকে। হ্যাঁ, বাসর ঘরেও যেও, স্টুপিড কোথাকার। কালু মিয়া অর্থাৎ কাই মিয়ার দাঁত আরো প্রসারিত হয়ে গেল। ও লাজুক হেসে বলতে লাগলো, আপনি অনুমতি দিলে যাবো স্যার, কোনো সমস্যা নেই আমার। জাঙ্কুক এবার ভীষণ রেগে গেল। দমকে উঠে বলল, ননসেন্স, এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, অন্তত আজকে। ও ধমকে কালু মিয়া অর্থাৎ কাই মিয়া দাঁত বন্ধ হয়ে গেল। ও দ্রুত জায়গা প্রস্থান করলো। ওর থেকে চোখ সরিয়ে জাঙ্কুক নিজের রাগ নিয়ন্ত্রণ করে কণ্ঠটা স্বাভাবিক করলো। অতঃপর বিয়ের দিকে তাকালো। বিয়ে হতভম্ব চোখে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই বি বলে উঠলো, আপনি ভীষণ নির্লজ্জ আর অসভ্য। জাঙ্কুক ক্ষণকাল চুপ থেকে গালে হাত দিয়ে বিয়ের দিকে তাকালো। তারপর শান্ত গলায় বলল, যেমনই হয় না কেন আমিটা কিন্তু তোমার মালিকানা। ভি তৎক্ষণাৎ মাথা নামিয়ে নিল। এই ছেলে দ্রুতই টপিক বদলানোর মতো ট্যালেন্ট নিয়ে করে। ওকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক বলতে লাগলো, লজ্জা না পেয়ে আমার দিকে একটু তাকাও। সত্যি বলছি, আজ সামনে কোনো পুলিশ দেখতে পাবে না। ভি তবু মাথা তুলো না। হঠাৎ পাশে চোখ যেতে ও লজ্জা আর অস্বস্তি হারিয়ে গেল এবং ভীষণ হাসি পেল। কালু মিয়া অর্থাৎ কাই মিয়া তো ধমক খেয়েও যায়নি। ও এই টেবিলের থেকে খানিকটা দূরে আরেকটা টেবিলে বসে আছে, সামনে খবরের কাগজ নিয়ে। নিজেকে আড়াল করার চেষ্টা এই আর কি। তবু খবরের কাগজ নিচু করে শুধুমাত্র চোখ দুটো বের করে ওদের দিকে বারবার নজর দিতেও ভুলছে না কালু মিয়া। ওর অবস্থা দেখে ভি সত্যি ভীষণ হাসি পেল, কিন্তু হাসা ঠিক হবে না ভেবে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। তবু হাসি বাইরে চলে এলো। ও মৃদু মৃদু হাসতে লাগলো। ওকে হাসতে দেখে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। ব্যাপারটা কি দেখার জন্য ও ভি যেদিকে তাকিয়ে হাসছিল সেদিকে তাকালো। ও তাকানোর সাথে কালু মিয়া নিজেকে খবরের কাগজের বিপরীতে লুকিয়ে ফেললো, কিন্তু জাঙ্কুকের চোখে ফাঁকি দিতে পারলো না। ও কটমট দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে থাকলো। ওদিকে ভি এবার জোরে হেসে ফেললো। হাসতে হাসতে ওর চোখ হঠাৎ জাঙ্কুকের দিকে চলে গেল, যে এখনো কঠিন দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে আছে। ভি নজর সবে মাত্র জাঙ্কুকের দিকে ভালোভাবে চলে গেল। সত্যি আজ কোনো পুলিশ ওর সামনে দাঁড়িয়ে নেই, বরং সাধারণের মধ্যে একজন অসাধারণ পুরুষ ওর সামনে বসে আছে। প্রথমবারের মতো বি মনে হলো ছেলেটা দেখতে খারাপ না, অনেক সুন্দর। যদিও সেটা ১ মিনিটের মতো মনে হলো। জাঙ্কুকের দিকে তাকাতেই বি আশ্চর্যজনক একটা কথা বলে উঠল, ও আপনি তাহলে মানুষ? জাঙ্কুকের কঠিন মুখটা মুহূর্তে আহাম্মক হয়ে গেল। মানে এমন একটা প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত সেটা ওর জানা নেই। জন্মের পর এমন প্রশ্ন কেউ করেনি, তো তাই কোনো অভিজ্ঞতা নেই। তবুও নিজেও অদ্ভুত একটা উত্তর দিল। যদিও বাবা বলতো আমি নাকি গন্ডার। আমিও জানতাম না যে আমি একজন মানুষ। আমার আসল পরিচয় জানানোর জন্য তোমাকে যা কিনলাম ভি। এবার ভি থতমত খেয়ে গেল। ও ইচ্ছে করে প্রশ্নটা করেনি, হুট করে বিনা অনুমতিতে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। ও সম্পূর্ণ নির্দোষ। ওদের এমন উদ্ভট পরিস্থিতিতে হঠাৎ কোথা থেকে জেনেও জিমিন হস্তদন্ত হয়ে ভিড় সম্মুখে এসে বলতে লাগলো, আমার সুদিন বানানোর জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। ভি হঠাৎ এমন প্রশ্নে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। জিমিন রাগত মুখে ভিড় দিকে তাকিয়ে আছে। ও নজর এখনো জাঙ্কুকের দিকে যায়নি। ওর কনফিউজড ক্লিয়ার করার আগে ও পুনরায় বলতে লাগলো, এই জন্যই আমার ফোন ধরছিলে না তাই না? সেদিন ওই পুলিশের সৌন্দর্যের কি প্রশংসাই না করলে, এখন আবার নতুন আরেকজনের প্রশংসা করতে এসেছো? কথাটা বলতে বলতে জিমিনের ঠোঁট উল্টে আসলো। কান্না করার পূর্ব মুহূর্তে যেমন অবস্থা হয় আর কি। ও কম্পিত গলায় বলতে লাগলো, আমি প্রতিদিন জিম করে এত সুন্দর বডি বানালাম, কিন্তু তুমি আমার প্রশংসা করো না। হোয়াই? আই ওয়ান্ট উত্তর। জাঙ্কুক বসা থেকে উঠে জিমের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলো, রিল্যাক্স ফাদার, কি সমস্যা তোমার? আমার বইয়ের কাছে নালিশ করে লাভ আছে? জাঙ্কুকে দেখতেই জিমের অস্থির সত্তা শান্ত হয়ে গেল। ও
ও ভ্রু কুচকে এক পলক জাঙ্কুকের দিকে তাকালো, তো এক পলক ভির দিকে তাকালো। ওর অবস্থা দেখে জাঙ্কুক বলতে লাগলো, এটা আমারটা, তোমারটা বাড়িতে আছে, সেখানে গিয়ে অভিযোগ জানাও। বিয়ে করতে চাচ্ছ অথচ নিজের বউকে চেনো না, এটা ভীষণ লজ্জার কথা। জিমিন থতমত খেয়ে গেল, পর মুহূর্তে গলা খাকুড়ি দিয়ে বলতে লাগলো, কেমন লাগলো আমার অভিনয়? জাঙ্কুক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলল, মানে? জিমিন দাঁত কেলিয়ে বলল, মানে আমি ইচ্ছে করে এমন করেছিলাম, দেখলাম তোমরা চমকে গেলে ঠিক কেমন লাগে। ভি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তের মতোই নিজের ভুল ঢাকার জন্য আউল ফাউল লজিক দেখানো শুরু করেছে। ছ্যাঃ। জিমিন কোনো মতে নিজের সম্মান হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। ও আর যাই হোক এই পুলিশের সাথে কোনোভাবেই হাঁটতে চায় না, তাই যার হাতে নিয়ে পালিয়ে এসেছে। ও আর একবার রেস্টুরেন্টের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ জমজ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা জমজ? কণ্ঠ, মুখ, হাঁটা চলা সব একই রকম, কোনো পার্থক্য নেই। ছ্যাঃ, শুধু সত্তাটাই আলাদা। তবে যাই বলো না কেন, আমার তো বেস্ট। কথাটা বলে জিমিন লাজুক হাসলো। হঠাৎ মাথার মধ্যে এক নতুন চিন্তার উদ্যোগ হতেই ও ফটাফট ফোন বের করে তাকে কল দিল। এবার কিছুক্ষণের মধ্যে রিসিভ হলো। রিসিভ হতেই জিমিন বলতে লাগলো, দেখা দেখির সুন্দর পর্ব শুরু হয়ে গেছে, অথচ আমাকে তুমি ডাকলে না। তীর ভ্রু কুচকে বলল, মানে? মানে তোমার বোন আর ওই পুলিশ রেস্টুরেন্টে সুখ দুঃখে আলাপ করছে, আমরা করব না? এটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তে দাঁত কপাটি বের করে বলল, বাহ, ওরা কথা বলছে তাহলে, যাক শুনে শান্তি পেলাম। আমি কি বললাম আর তুমি কি বলছো? চলো না আমরাও একটু দেখা করি। জীবনের রাস্তা ছাড়া আর কোথাও তোমাকে দেখার সুযোগ আমার হয়নি। পারবো না, আমি 20টা আপেল নিয়ে বসেছি, এদের না খাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। জিমিন হতভম্ব হয়ে গেল, তবুও ব্যঙ্গ করে বলল, 20টা কম হয়ে গেল না? জানি কম হয়েছে, কিন্তু আজ একটু কম ক্ষুধা পেয়েছে তাই কম খাচ্ছি। জিমিন আহামক হয়ে গেল। ক্ষণকাল চুপ থেকে ও স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, নয়তো তোমাকে খাওয়াতে আমি ফকির হয়ে যেতাম। তে রাগ ছুঁড়ে বলল, ফোন রাখুন তো। এই দাঁড়াও, একটা প্রশ্ন ছিল। কি? তোমার কাছে আমি বড় না আপেল? তে তৎক্ষণাৎ জবাব দিল, নিঃসন্দেহে আপেল। জিমিনের মুখে হাসি ফুটে ধরেছিল আতে আপনি হবে ভেবে, কিন্তু আতে আপেল হওয়ায় ওর মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। ওদিকে তে ফোন কেটে দিয়েছে। জিমিন হতাশ শ্বাস ফেলে কান থেকে ফোন নামিয়ে বলতে লাগলো, আমার জীবনে আপেলও যে শত্রু হতে পারে সেটা কি জানা ছিল? কেন যেন নিজেকে স্নো হোয়াইট মুভির স্নো হোয়াইটকে আপেল খাওয়ানোর ডাইনিটা মনে হচ্ছে। কিছুদিন চুপচাপ থাকার পর আজ জেহব আর তার অতি অপ্রিয় ডাক্তারকে নিয়ে চলে আসলেন আরেমের পরিবারে। সেদিনের অপ্রীতিকর ঘটনার পর বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থায় কেউ ছিল না। শুধু জেহবই না, জিমিনের বাবা মাও এসেছেন। জেহব ওনাদের সাথে সৌজন্যমূলক কথা বলেন, অতঃপর আরেমের সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলেন। এখানে শুধু বড়রাই আছে। টিভি কলেজে জাঙ্কুক আর জিমিন নিজেদের কর্মস্থলে। বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ওনারা খাবার খেতে খেতে খোঁজ গল্পে মেতে উঠলেন। সে সময় তে আর ভি কলেজ থেকে ফিরে আসলো। এসে অনাকাঙ্ক্ষিত মানুষদের দেখে দু বোন থমকে গেল। যদিও তে একটু একটু লজ্জা পাচ্ছে, কিন্তু ভি ভীষণ ভয় করছে। ও এখনো জাঙ্কুককে মেনে নিতে পারেনি। মেয়েদের দিকে নজর যেতেই আরেমের গাল প্রশস্ত করে হেসে বললেন, এই তো আমার লিসবি চলে এসেছে। ওনার কথা শুনে এক সেকেন্ড চুপ থেকে সকালে মাথা নিচু করে হাসতে লাগলো। অবশ্য তে হাসছে না, ও কটমট দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। জবে হাসতে হাসতে শ্বাস টান উঠতে ধরলো। তা দেখে ডাক্তার উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার শ্বাসকে আদর করে ডাকুন আর বলুন যে শান্ত হয়ে যাও, তাহলে দেখবেন শ্বাস নর্মাল হয়ে গেছে। যে বুকে হাত দিয়ে কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, যেখানে আমার বউই আমার কথা শুনেনি সেখানে শ্বাস শুনবে? শুনতে পারে স্যার, শ্বাস তো আর মেয়ে মানুষ না। উপরে গম্ভীর মুখ করে থাকলেও এই প্রথমবার ডাক্তারের কথায় জিহব সম্মত হলেন। এইসব আবল তাবল কথা বললেও ডাক্তার খুব ভালো মতো জিহবের চিকিৎসা করে, কিন্তু এই হুটহাট শ্বাস টান উঠে গেলে এসব কথা বলে ওনার মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করে, এবং এতে কাজও হয়। যে নিজের স্বামীর প্রতি প্রচন্ড হতাশ, এই নাম ভুলে যাওয়ার রোগ সে বিয়ের পর থেকেই দেখছেন। ওনাকে যে কত সুন্দর সুন্দর নামে ডাকতো সেসব কথা না তোলাই ভালো। উনি ভেবেছিলেন বাচ্চাদের নাম অন্তত ভুলবে না, কিন্তু ওনাকে ভুল প্রমাণ করে আর নিজের বাচ্চার নামও মনে রাখতে পারে না। স্বামীর থেকে নজর সরিয়ে উনি মেয়েদের দিকে দৃষ্টিপাত করলেন আর বললেন, মেয়েরা দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, তোমাদের হবু শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতে হবে তো নাকি? বিয়ের দিন তারিখ তো ঠিক করে ফেলেছি অলরেডি।
ভিড় ঝুলে গেল। ও কিছু বলতে যাবে তার আগে কেউকে টেনে উপরে নিয়ে গেল। ওর তো আর ভিড় মতো বিয়ে করতে সমস্যা নেই। দু বোন চলে যেতেই আরেম গলা খাকুড়ি দিয়ে নিজের একটু আগে করা ভুল ঢাকতে বলে উঠলেন, তা আপনাদের মেয়েদের দেখছি না যে? যেভাবে বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে বললেন, আমার মেয়ে, আমার মা, মেয়ে, বউ কেউ নেই। জিমিনের বাবাও সমান হতভম্ব গলায় বলেন, ভাইজান, আমারও তো 2 ছেলে, মেয়ে নেই। জিমিন আর সুবিন আমাদের 2 মাত্র ছেলে। আরেম ইচ্ছাপূর্বক কাঁসার অভিনয় করতে লাগলেন। সামনের মানুষগুলো আসল কাহিনী বুঝতে সক্ষম না হলেও জিন বেশ ভালোভাবেই বুঝলেন যে মেয়েরা বলতে জাঙ্কুক আর জিমিনকে বুঝিয়েছেন। মিথ্যা কাশি বন্ধ করে উনি বলেন, এই আপনাদের মনোযোগ আমার কথায় আছে দেখছি। আমি তো জানি যে আপনাদের মেয়ে নেই। মনোযোগ আকর্ষণ করার জন্য এই কথা বলেছি আমি। ওনার কথা শুনে বাকিরা সামান্য হাসলেন। অন্যদিকে জিন দীর্ঘশ্বাস ফেলেন। এবার কোনো ভুল না করে আরেম বলেন, ছেলেরা কখন আসবে? জিমিনের বাবা বললেন, এতক্ষণে এসে যাওয়ার কথা, হয়তো কাজে ফেসে গিয়েছিল। ওনার কথা শেষ হলে জিহব বলে উঠলেন, আমার ছেলে সম্ভবত আসামিদের সাথে সময় কাটাচ্ছে। ওদের সাথে একটু সুখ দুঃখে আলাপ করা শেষ হলে চলে আসবে বলে আশা করা যায়। জিহবের কথায় একটু হাসবেন। তার আগে সবার মনোযোগ আকর্ষণ করলো সিঁড়ি বেয়ে নেমে আসা ভি। ও লাল কালোর সংমিশ্রণে একটা শাড়ি পরেছে। ওর দিকে তাকিয়ে সকলে বলে উঠল, মাশাআল্লাহ। ভি মাথা নিচু করে সকলের সামনে চলে আসলো। 2 পক্ষই ওকে নিজের বোমা ভাবছে। জিহব ভিড় থেকে চোখ সরিয়ে পাশে তাকাতে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর বলে উঠলেন, 1 মিনিট ভাইজান, এটা আমার বোমা হতে পারে, তাই আপাতত চোখ সরিয়ে রাখুন। অপরদিকে জিমিনের বাবাও বলে উঠল, আমাদেরও বোমা হতে পারে, তো আপাতত আপনিও চোখটা সরিয়ে রাখুন। ওনাদের টানা হেঁচড়ার মাঝে আরেক মুচকি এসে বললেন, আমার মেয়ে সুগাকে শাড়ি পরে এতটা সুন্দর লাগে। সকলে হতভম্ব চোখে ওনার দিকে তাকালো। সুগা এতক্ষণ কোথায় ছিল সেটা জানা নেই, কিন্তু ওর নাম উচ্চারণে 50 সেকেন্ডের মাথায় ও কোথা থেকে বাবার সম্মুখে এসে কাট গলায় বলতে লাগলো, বাবা, আমি বুঝে গেছি, তুমি আপুদের আগে আমাকে বিয়ে দিতে চাও। ব্যাপার না, আমি মাইন্ড করবো না, পাত্রী দেখা শুরু করে দাও। ওর কথায় আরেম থতমত খেয়ে গেলেন। বাকিরাও জোরে হেসে ফেললেন। ডাক্তার নিজে হাসার পাশাপাশি জিহবকে আস্তে হাসার পরামর্শ দিতে লাগলো, যেন আবার শ্বাসটা না ওঠে। তে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলতে লাগলো, খুব পেকে গেছিস তাই না? এখনো শার্টের বোতাম লাগানো শিখিসনি, তাতেই বউ যাচ্ছিস। আমি কি আর সাথে যাচ্ছি? বাবাই আমাকে বাধ্য করছে। এখন তো জাঙ্কুক আর জিমিন ভাইয়ের সামনে যেতে লজ্জা করে, মনে হয় ওদের না হওয়া বউ আমি। আরো একবার সবাই হেসে উঠল। ডাক্তারের কথাকে পাত্তা না দিয়ে জিহব জোরে জোরে হাসতে লাগলেন। অবশ্য শ্বাস টানা উঠেছে ফলশ্রুতিতে, কিন্তু উনি ডাক্তারকে সেটা বুঝতে দেননি। তবে নিজেকে সামনে নিয়ে উনি জিমিনের বাবার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, আগেই বলেছিলাম এটা আমার বৌমা। আপনার বৌমা তো সবে মাত্র আসলো। জিমিনের বাবা কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। উনি একদম শান্তশিষ্ট একজন মানুষ, খুব বেশি কথা বলেন না। ওদিকেতে ভিড় পাশে গিয়ে বসলো। আজ ওদের দুজনকে আলাদা করা খুব কঠিন, কারণ দুজনেই একই শাড়ি পরেছে, একইভাবে সেজেছে। তার উপর দুজনেই মাথা নিচু করে রেখেছে। অবশ্য লজ্জায় আর ভি ভয়ে একটু পর জিমিন চলে আসলো। এসে বেচারা থমকে গেল। নিজের প্রিয় মানুষটাকে যেন নতুন রূপে দেখছে ও, একদম লাজুক লাল টুকটুকে বইয়ের মতো। কিন্তু পর মুহূর্তে ওর মুগ্ধতা ভরা মুখমণ্ডল কুচকে গেল, কারণ দুটো লাজুকলতা বসে আছে। এর মধ্যে কোনটা ওর সেটা ও ঠাউর করতে সক্ষম হচ্ছে না। নিজের হতভম্বতা কাটিয়ে ও বড়দের সালাম দিয়ে সকলের সাথে টুকটাক কথা বলে বাবা মায়ের পাশে বসে পড়লো। তারপর চোখ শুরু করে সামনের 2 ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই পেল না। মনে হচ্ছে থেকে ফটোকপি করে আরেকটাতে বানানো হয়েছে। তে আর চোখে মাথা চুলকাতে থাকা দ্বিধান্বিত জিমিকে দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। একই শাড়ি পরার আইডিয়াটা ওরই ছিল। ও শুধু জিমিনকে না, জাঙ্কুকে আজ দ্বিধায় ফেলতে চায়। সেদিন ভি এসে ওকে বলেছে সব। জাঙ্কু কিভাবে বিকে চিনতে পেল সেটাই অনুসন্ধান করতে চাইতে ছাদে চলে গেল কিছু সময়ের জন্য। আসলে ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। সকালের সামনে তো আর শান্তি মতো খাওয়া যাবে না, তাই ও ছলচাতুরি করে এদিকে চলে আসলো। আঁচলের নিচে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে ও। তবে হাত দুটো মেলে 3টার মতো আপেল আর একটা কমলা দেখে তীর ভ্রু কুচকে গেল। ও আফসোসের স্বরে বলে উঠল, এইটুকু দিয়ে তো আমার পেটের 1 কোণাও ভরবে না।
তাড়াহুড়া করতে গিয়ে যে এত কমানবে সেটা কি জানা ছিল। হতাশ হলেও তে আপেল খেতে শুরু করলো। এই সময় চাকুকে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। ও গাড়ি থেকে নেমে ফোন বের করলো। জিহু বেশ কয়েকবার ফোন দিয়েছিল ওকে। ফোনের পাশাপাশি একটা মেসেজও দেখতে পেল। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আমার বৌমা আজ শাড়ি পরেছে, দেখতে চাইলে আয়, না চাইলে আসামিদের সাথে শুয়ে থাক। জাঙ্কু কপাল কুঁচকে মেসেজটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে ফোন পকেটে পড়লো। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই ওর কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে আসলো। বাবার কথা ভুলে গিয়ে মুগ্ধ হয়ে ছাদে থাকা শাড়ি পরিহিত রমণীটির দিকে তাকিয়ে থাকলো। ও দ্রুত পদে ভিতরে প্রবেশ করলো। তারপর আশেপাশে খুব একটা নজর না দিয়ে সোজা গিয়ে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিল। তারপর খোলা হাওয়া মন ভরে উপভোগ করার মিথ্যা অজুহাত দেখিয়ে চটজলদি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ছাদে যাওয়ার জন্য। ও এতটাই অন্যমনস্ক ছিল যে ভিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, সাইড প্লিজ শালিকা। জাকুব চলে গেল। ভি অবাক চোখে কিছুক্ষণ ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে বিবি করে বলল, শালিকা, তের পরিকল্পনা সফল হতে চলেছে দেখছি। সেদিক থেকে চোখ সরিয়ে ভি বড়দের চা দিতে লাগলো। ওদিকে জিমিন এবার 100% শিওর যে ওটাই ওটে। পুলিশ যেহেতু উপরের জনের কাছে গিয়েছে তাহলে আর কোনো সন্দেহ রইল না। ভি সকলকে চা দিতে দিতে জিমিনের সম্মুখে চলে এলো। সামান্য হেসে ও একটা কাপ ওর হাতে দিয়ে দিল। জিমিন চায়ের কাপ নিয়ে ভ্রু নাচিয়ে ভিকে চোখ মারলো। এতে করে ভি থতমত খেয়ে গেল। তাই চটজলদি জিমিনের সামনে থেকে চলে গেল। সকলকে চা দেওয়া শেষে ভি পুনরায় নিজের আসনে গিয়ে বসলো। কিন্তু জিমিনের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল। জিমিন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলছে না। ভি তাকাতেই জিমিন ওকে ফ্লাইং কিস দিল। ভির চোখ ছানা বড়া হয়ে গেল। ও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ভুলেও দ্বিতীয়বার ওর দিকে তাকালো না। ওর ইচ্ছা হচ্ছে গলা ফাটিয়ে বলতে, এ আমি সে আমি না, আর সে আমি এ আমি না, প্লিজ পুট ইউর নজর অন্য জায়গায়। কিন্তু বড়দের সামনে ও কিছুই বলতে পারছে না, আর না পারছে ইশারায় জিমিনের ভুল ভাঙিয়ে দিতে। কেননা তার কোনো সাথে সাথেই এক একটা ফ্লাইং কিস ওর দিকে লাফাতে লাফাতে চলে আসে। জাকু ছাদে গিয়ে থেমে গেল। ওর বুকটা ধরাস ধরাস করছে। জিহবের মতো বুকে হাত দিয়ে হৃদয়টাকে নমনীয় করার চেষ্টা করে। এক পা এগিয়ে গেল। ওদিকে তে অপর মুখে গোগ্রাসে আপেল আর কমলা গিলছে। জাকুব ঠিক 4 কদম দূরত্বে গিয়ে থেমে গেল। তারপর গলা কাকুরি দিয়ে বলল, এই যে আমার বাচ্চার মাম্মাম, আমাকে কি একটু মনে জায়গা দেওয়া যাচ্ছে না? তুমি তো আমার হৃদয়ের বড় একটা জায়গা নিজের মালিকানা প্রতিষ্ঠিত করেছো, তাহলে আমাকে কেন দিচ্ছ না? তের মুখ থেকে আপেলের টুকরো পড়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। পুরো বিষয়টা হজম করতে ওর পাক্কা 1 মিনিট লাগলো। পর মুহূর্তে মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। অপরদিকে মুখ করে রেখেই ও কণ্ঠটা নরম করে বলল, আপনার কথায় একটু ভুল ছিল, তাই জায়গা দিতে সময় লাগছে। কি ভুল ছিল? কি ভুল বলেছি? এই যে বাচ্চার মাম্মাম বলে ডাকলেন, কিন্তু আমাদের তো বাচ্চা নেই। আমাকে আজ নিজের ঘরণী বানিয়ে নিন, তারপর ভেবে দেখবো। ঘরণী বানাতে চাই না, তোমাকে আমার হৃদয়ের রানী বানাতে চাই। ঠিক আছে, সময় নাও, কিন্তু জায়গাটা যেন আমি পাই। তে মিটিমিটি করে হাসতে লাগলো। ভিকে আর একটু ফাঁসানোর জন্য ও বলতে লাগলো, একটা সত্য কথা বলি, বলো। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার স্বপ্নে দেখা রাজকুমারীর মতোই। জাগকের মনটা মুহূর্তেই নেচে উঠলো। উত্তেজনায় ওর গলা কাঁপতে লাগলো। ওর অবস্থা নিজ চোখে দেখার জন্য তে পিছু ঘুরলো। তবে সেই দৃশ্য উপভোগ করতে পারো না, কারণ ওকে দেখতেই জাগকের পিলে চমকে উঠলো। জিহবের মতো বুকে হাত দিয়ে ও থতমত গলায় বলল, সর্বনাশ, আমি তোমাকে ভেবেছিলাম। তেও বেশ চমকে উঠলো। ও অভিনয় করা বাদ দিয়ে বলতে লাগলো, কিভাবে চিনলেন দুলাব্রো? কত কষ্টে নিজের সত্তাকে লুকিয়ে রাখলাম, তবুও ধরেই ফেললেন। যাক সে কথা, আপনার চোখ দুটো আমার টিউবলাইটকে দান করা যায় না দুলাব্রো। সকলের হাসি ঠাট্টায় ড্রয়িং রুম গমগম করছে, কিন্তু ভি থতমত মুখে মাথা নিচু করে রেখেছে। জিমিন যে কোনোভাবেই থামছে না। এমন সময় জাঙ্কুক হস্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। ওর মুখটাও থতমত হয়ে আছে। তবে জিমিনকে দেখতেই ওর চোখ মুখ কুঁচকে গেল। ও ধীর কদমে জিমিনের পাশে গিয়ে বসলো। অতঃপর ওর দিকে একটু ঝুঁকে গলা খাকুড়িয়ে দিয়ে বলল, জানি আমি তোমারটার সাথে ভুল করে ফ্লার্টিং করে ফেলেছি, তাই বলে তুমি আমারটাকে এভাবে কোন নজর দিবে? সত্যি বলছি, আমি থেকে ভি ভেবে ওসব না বললে তোমার এই কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে কারওয়ান বাজারে বসে ভিক্ষা করাতাম। জিমিন চমকে উঠলো। জাঙ্কুকের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে ও তৎক্ষণাৎ বলে উঠলো, এটা ভি? তোমারটা কি কখনো এত ভদ্রভাবে বসে থাকতে দেখেছ? না, আসলে কোনো অবস্থাতে ওকে দেখিনি। জাঙ্কুক কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তা দেখে জিমিন হতাশ কণ্ঠে বলল, তোমার
তোমার শালিকা আমাকে আগে পাত্তা দিত না, অবশ্য এখনো দেয় না। রাস্তাঘাটে চুপচাপ করে আমি ওকে একটু দেখতাম। জাঙ্কুক গা ছেড়ে দিয়ে বসে নিজে হতাশ শ্বাস ফেলে বলল, এই ডুবন পাত্তা না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমাদের পাত্তাহীনতায় ভোগাতে যাচ্ছে। দুজনে সমাতারে দীর্ঘশ্বাস ফেললো। তবে একটু পর জাঙ্কুক শটানে সোজা হয়ে বসে কটকট গলায় বলল, তুমি যদি দেখে ভালো মতো অবজার্ভ না করে থাকো তাহলে তুমি কাকে পছন্দ করো বলো তো? জিমিন জাঙ্কুকের চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল, তবে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে উঠল, প্লিজ ডোন্ট কিপ এমন নজর, আমি দেখেই যাই। সামনাসামনি না দেখতে পেলেও ফোনে দু একটা কথা বলে বুঝেছি ও ভীষণ চঞ্চল, আর ওর বৈশিষ্ট্য ভিড় একদম বিপরীত। বলে রাখা ভালো, আমার চঞ্চল মানুষ বেশি পছন্দ। জাঙ্কুক নিজের সন্দেহকে লাথি মেরে বিদায় করে দিল। মাথা নিচু করে রাখা ভিড় দিকে নজর দিয়ে বলল, আর আমার শান্ত সাগরের মতো নীরব মানুষ বেশি পছন্দ। জিমিনের দিকে তাকিয়ে অস্পষ্ট হাসলো। অতঃপর বসা থেকে উঠে উদিয়ে কণ্ঠে বলল, ভাই আপনি আপনার কাজ চালিয়ে যান, আর আমি আমারটার মন পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে গেলাম। বলে জিমিন সিঁড়ি দিকে চলে গেল। বড়রা না শুনতে পেলেও ভি জিমিনের কথা শুনতে পেল, তাই ও ঝুঁকিতে মাথা তুলে তাকালো। তবে তাকানোর সাথে সাথে জাঙ্কুকের মুখটা নজরে আসলো যে ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সে চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না ভি। অবশ্য নজর সরিয়ে নেওয়ার আরো একটা কারণ আছে। ভি ভীষণ রাগ লাগছে এই ভেবে যে জাঙ্কুককে শালিকা বলেছে। ভির নজর সরিয়ে নেওয়ার মধ্যে একটা অভিমান খুঁজে পেল জাঙ্কুক, এবং অভিমানের সম্ভাব্য কারণ কি হতে পারে সেটাও তৎক্ষণাৎ মাথায় চলে আসলো। চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল। জাঙ্কুক পাশ কাটিয়ে যাওয়ার সময় একজনকে শালিকা সম্বোধন করেছিল, যে হতভম্ব চাহনিতে ওর দিকে তাকিয়েছিল। কিন্তু জাঙ্কুক সেই চাহনি তখন বুঝতে না পারলেও এখন ঠিকই পাচ্ছে, তাই ভীষণ লজ্জা লাগতে লাগলো ওর। জাঙ্কুক গলা খাপড় দিয়ে ভির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, এতে কাজও হলো। ভি চোখ তুলে তাকিয়েছে, ও তাকাতেই জাঙ্কুক ওকে ইশারায় বাগানের দিকে যেতে বলল। অবিশ্বাস্যভাবে ভি জাঙ্কুকের মুখ ভেঙিয়ে আবারও মাথা নিচু করলো। ও বিড়বিড় করে বলতে লাগলো, যে নিজের বউকে চেনে না তাকে শালিকা বলে ডাকে, সে মানুষের কথা কেন শুনবো? আপনাকে বিয়ে না করার দুইটা কারণের সাথে আরো একটা কারণ যুক্ত হলো। আপনি পুলিশ, আপনি হাসেন না, আর আপনি নিজের বউকে চেনেন না। আর আপনি নিজের বউকে না চেনে তাকে শালিকা বলে ডাকেন। ভি গম্ভীর মুখে বসে থাকলো। সময়ের সাথে পাল্লা দিয়ে ও রাগ বেড়ে চলেছে, কিন্তু নিজের অবস্থার দিকে মনোযোগ যেতে ও খানিকটা থতমত খেয়ে গেল। জাঙ্কুকে কি বললো না বললো এতে এতে তো ওর কোনো যায় আসার কথা না। তাহলে এত অভিমান জন্মেছে কেন? ভি থেকে অপ্রত্যাশিত আচরণ পেয়ে জাঙ্কুক হতভম্ব হয়ে গিয়েছে। তবে নিজেকে সামনে ও গলা খাঁকড়ে দিয়ে বড়দের মনোযোগ আকর্ষণ করলো। সবাই তাকাতে ও শান্ত গলায় বলল, আমি আপনার মেয়েকে নিয়ে একটু বাগানে গেলাম। কথাটা বলা শেষ করেই জাঙ্কুক বাগানের দিকে হাঁটা ধরলো। এবার ভি ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হলো, যেহেতু সবাই ওর দিকে তাকিয়ে আছে। এই লোক যে কতটা ধুরন্ধর সেটা ভি হায় হায় টের পেল। ওদিকে আরেম হাসি মুখে বলে উঠলো, আচ্ছা নিয়ে যাও সু। উনি বাক্য সম্পন্ন করতে পারলেন না, সুগার হুঙ্কার করে ডাকা সম্বোধনে। আরেম গলা খাঁকড়ি দিয়ে অযথা এদিক ওদিক তাকাতে লাগলেন। জাঙ্কুক অপরমুখ হয়ে বাগানের এক সাইডে দাঁড়িয়ে আছে। ভি গুটি গুটি পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। ওর অস্তিত্ব টের পেয়ে জাঙ্কুক পিছু ঘুরে তাকালো এবং লজ্জিত ভঙ্গিতে বলতে লাগলো, আমি আসলে তখন মনোযোগ দিইনি তোমার প্রতি, তাই চিনতে পারিনি। বাবার মেসেজ আমাকে কনফিউজ করে ফেলেছিল। ভিড় ভিতরকার সেই চিনচিনে রাগটা এখনো সজাগ আছে। সেই রাগের প্রভাবে ভি কাট কাট গলায় বলল, আমি তো কৈফিয়ত চাইনি, কিন্তু আমি তো কৈফিয়ত দিতে চাচ্ছি। আমি কোনো সন্দেহ রাখতে চাই না আমাদের মাঝে। আমার যায় আসে না, আপনি যা ইচ্ছা করুন, আমার তাতে কি? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। জাঙ্কুক হঠাৎ স্থির হয়ে গেল। শান্ত দৃষ্টিতে ভিড় দিকে তাকিয়ে থাকলো। ভি স্বাভাবিক মুখভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আরো 1 মিনিট নীরবতার পর জাঙ্কুক তার ছেলের হাসি হেসে বলতে লাগলো, আমি কি বোকা তাই না? যেখানে আমার নিজের মা আমাকে ভালোবাসা দেওয়ার ভয়ে সে ছোটবেলায় আমাকে আর বাবাকে ফাঁকি দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে, সেখানে তুমি ভালোবাসা দিবে এটা ভাবলাম কিভাবে? ভি সচকিতে জাঙ্কুকের দিকে তাকালো। ওর মুখটা কেমন অসহায় ভাব গ্রহণ করেছে, তা দেখে ভিড় প্রচন্ড খারাপ লাগলো। ও তো ওটা অভিমান থেকে বলেছিল। এখন ওর বিয়ে করতে কোনো সমস্যা নেই, তবে এটা সত্যি যে জাঙ্কুকের প্রতি এখনো ওর কোনো অনুভূতি জন্মায়নি। তাই বলে বিয়ে করবে না এটা ওর ভাবনায় আসেনি। জাঙ্কুক
হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, আমাকে ডিউটিতে যেতে হবে, সবাইকে জানিয়ে দিও আমি গেলাম। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর গমনপথের দিকে তাকিয়ে ভিড় মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকটা যে ভীষণ কষ্ট পেয়েছে সেটাও ভালো মতোই বুঝে গেল। জাঙ্কুক চলে যাওয়ার আরো কিছুক্ষণ পর জিমিন আর তে নিচে নেমে আসলো। এই এতটা সময় জিমিন অনেক পরিশ্রম করেছে তেকে একটু বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নিতে। অবশ্য তে রাজি হচ্ছিল না। শেষে জিমিন ওকে আপেলের লোভ দেখে বাইরে যেতে রাজি করেছে। ড্রয়িং রুমে এসে বড়দের থেকে অনুমতি নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়লো। রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা হাঁটতে লাগলো। জিমিন আর চোখে তের দিকে তাকিয়ে মনে মনে বলল, শালা আপেল, তুই দেখি অনেক কাজের। তুই শুটিং না হয়ে বন্ধু হয়ে যাবি সেটা ভাবতেই পাইনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তে বলে উঠলো, এই শুনুন, দুলাব্রত আমাকে ভি ভেবেছিল, আপনি ভিকে আমি ভাবিনি তো? ওর প্রশ্নে জিমিন থতমত খেয়ে গেল। ও ভেবেছে তো ভেবেছে, সাথে টপাটপ ফ্লাইং কিছু ছুঁড়েছে। এটা থেকে বললে ওর আর রক্ষে থাকবে না। তাই ও গলা খাঁকুড়ি দিয়ে প্রচন্ড ভাব নিয়ে বলল, পাগল হয়েছ? আমি কি তোমার দুলাব্রজে নিজের বউকে চিনব না? তে চোখ শুরু করে জিমিনের দিকে তাকালো। জিমিন সেই চাহনির দিকে তাকাতে পারলো না। ও নজর লুকিয়ে ইচ্ছাপূর্বক অন্যদিকে তাকাতে লাগলো। আরো কিছুক্ষণ চোখ শুরু করে তাকানোর পর তে চোখ সরিয়ে নিয়ে কাটকাট গলায় বলল, আচ্ছা, ভি থেকে না হয় শুনবো। জিমিন এবার ফ্যাসাদে পড়ে গেল। তাই পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য বলে উঠলো, চলো পার্কে যাই, সেখানে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পারবো। তে গম্ভীর মনোযোগ জিমিনের দিকে এক পলক তাকিয়ে বলল, ওকে। দুজনে পার্কে চলে গেল। একটা বেঞ্চে গিয়ে বসলো। আসলে প্রকৃতির রূপ দেখে তের মন ভালো হয়ে গেল। তবে ক্ষুধাটাও পেল ভীষণ। তাই ও জিমিনকে বলল, এই যে আমার আপেল কোথায়? জিমিন ইয়ঞ্জনকে আপেল আনার জন্য মেসেজ দিচ্ছিল। তের প্রশ্ন শুনে ও চকিতে ওর দিকে তাকিয়ে বলল, অর্ডার দিয়েছি, এসে পড়লোই বলে। আমি টাটকা আপেল চাই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, টাটকা আপেলই পাবে। তে কপাল কুচকে কিছুক্ষণ জিমের দিকে তাকিয়ে থেকে পুনরায় প্রকৃতিতে ডুব দিল। কিন্তু পেট যে সায় দিচ্ছে না। ও তো এখনই খেতে যাচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পেরে তে বলতে লাগলো, এই এখনো আসছে না কেন? রিল্যাক্স, যাকে অর্ডার দিয়েছি সে তো আর উড়ে উড়ে আসছে না, তাই না? একটা হেলিকপ্টারও নেই যে সেখানে চলে আসবে। তার উপর থাকতেও ল্যান্ড করার মতো জায়গা নেই। যদিও ওপর থেকে ছুটে দিলে আমি ক্যাচ করে নিতে পারতাম। বড়লোক দোকানে অর্ডার দিতে পারিনি, যারা হেলিকপ্টার দিয়ে অর্ডার পার্সেল করে। জিমিন আহামক হয়ে বলল, এটা বাংলাদেশ, এখানে এত বড়লোক দোকান আছে বলে মনে হয়? অবশ্য তুমি চাইলে আমি একটা দোকান করতে পারি। তে মুখ ভেঙচি কেটে বলল, যে টিউবলাইট ফেস ফেস করে কাঁদে সে এত আত্মবিশ্বাস কোথায় পায়? জিমিন থতমত খেলেও গলা খাঁকুড়ি দিয়ে বলে উঠল, আমি ইচ্ছে করে কাঁদি, কাঁদলে চোখের সমস্ত রোগ জীবাণু বেরিয়ে যায়। ওকে? তেহেস ফেলে বলল, টিউবলাইটের লজিক টিউবলাইটের মতোই। ওর হাসির মাঝে 4-5 জনের একদল ছেলের মধ্যে থেকে একজন বলে উঠল, মামনি আমাদের সাথে চলো, তোমাকে হেলিকপ্টার করে ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর ভালোবাসাও দিব। তীর হাসি থেমে গেল। ছেলেটা আবারও বলে উঠল, তোমার পছন্দ এত খারাপ কেন? এমন হ্যাংলার ছেলের সাথে তোমার কি? তুমি আমার মতো ছেলের বিছানায় থাকার যোগ্য। চলো একটা ট্রায়াল দেখাই। বলে ছেলেটা কুৎসিত ভাবে হাসলো। ওর সাথে ওর সাঙ্গপাঙ্গ গুলো হাসলো। তিন মুখটা থতমত হয়ে গেছে, সাথে ভীষণ কান্না পাচ্ছে এত বৃষ্টির কথা শুনে। ও অস্ফুট স্বরে জিমিনকে বলল, চলুন এখান থেকে যাই। জিমিন অত্যন্ত গম্ভীর গলায় বলল, কেন? এরা ভালো না, প্লিজ এখান থেকে চলুন। কথাটা বলার সময় ওর গলা কেঁপে উঠলো আর চোখ ছলছল করে উঠলো। তা দেখে জিমিনের মুখটা কঠিনতায় ছেয়ে গেল। ও তেকে বলতে লাগলো, তুমি এখানে বসে থাকো, আমি আসছি। কথাটা বলে ও ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। তা দেখে তে ভয়ে বুক দুক বুক করতে লাগলো। জিমিনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে লিডার ছেলেটা হাসতে হাসতে বলল, ও বাবা, রেগে গেছো? এই ছেলেটা রেগে গেছে, তোরা ভয় পাওয়ার অভিনয় কর। বলে ওরা ভয় পাওয়ার অভিনয় করে পর মুহূর্তে জোরে জোরে হাসতে লাগলো। জিমিন ছেলেটার মুখোমুখি এসে দাঁড়ালো। অতঃপর নিজে এক পলক হেসে ওর গাল বরাবর একটা ঘুষি দিল। সেই ঘুষির ভার এতটাই ছিল যে ছেলেটা মাটিতে পড়ে গেল। ওর দুনিয়া ধরতে লাগলো। তা দেখে এর পাশাপাশি বাকি ছেলেগুলোরও চোখ বড় বড় হয়ে গেল। জিমিন থামলো না। ও মাটিতে পড়ে থাকে ছেলেটার উপর ঝুঁকে ওর মুখে এলোপাথারি ঘুষি মারতে লাগলো। বাকি ছেলেগুলো এবার ভয় পেয়ে গেল। ওরা জিমিনকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। জিমিন একের পর এক ঘুষি মেরেই চলেছে আর বলছে, যে মুখ দিয়ে খারাপ কথা বলে আমার তেল চোখে পানি এনেছিস সেই মুখ আমি ভেঙে দেবো। অবস্থা বেগতিক দেখে তে হসন্ত হয়ে ওর দিকে এগিয়ে এসে ওর কাঁধে ঝাঁকিয়ে বলল, প্লিজ থামুন, মরে যাবে। মরলে মরুক, ওর জন্য মৃত্যু উপযুক্ত। এই থামুন প্লিজ। ও থামছে না। দিদিশাহায়
হয়ে পড়লো। পার্কে খুব একটা ভিড় নেই, তাই সাহায্য নিতে পারছে না ও। তে জিমিনের গলা টেনে বলল, এই জিমিন, হয়েছে তো, থামুন এবার। জিমিন এবার থেমে গেল। ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই প্রথমবার তের মুখে নিজের নাম শুনে ও থামতে বাধ্য হলো। ছেলেটা আধমরা অবস্থায় ফেলে রেখে ও হাত উঁচিয়ে বলল, দ্বিতীয়বার আমার তের সাথে বেয়াদবি করার আগে 1000বার ভাববি। তেকে টানতে টানতে নিয়ে গেল। বাকি ছেলেগুলো নিজের বসকে গিয়ে আগলে নিল। জিমিনের হাত থেকে রক্ত ঝরছে, তা দেখে তে উত্তেজিত হয়ে বলল, হায় আল্লাহ, আপনার হাত থেকে রক্ত পড়ছে। জিমিনের মুখটা এখনো কঠিন হয়ে আছে। ও কাটকাট গলায় বলল, যার ঝরার সে ঝরবে, তুমি চুপচাপ হাঁটো। তে হাঁটলো না। ও দোকান থেকে একটা ব্যান্ডেজ কিনে এনে জিমিনের এক জায়গায় বসিয়ে দিয়ে ওর হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। হঠাৎ জিমিনের দিকে চোখ যেতেই দেখলো ওর মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তবে এটা রাগের জন্য নয়, বরং লজ্জায় লাল হয়েছে। তা দেখে তে হাসি পেল। গলা খাকুড়ি দিয়ে বলল, আমার টিউবলাইটের দুটো অজানা রূপ দেখলাম। এতটা ভয়ঙ্কর যে হতে পারে সেটা ভাবিনি। আপনি লজ্জা পেলে আপনার মুখ আর কান লাল হয়ে যায়। ছ্যাঃ। জিমি নিজের স্বভাবে ফিরে এসে বলল, যা দুষ্টু, রাস্তাঘাটে কেউ এভাবে হাত ধরে, আমার বুঝি লজ্জা করে না? তুমি নির্লজ্জ হয়ে গেছো তে। প্রকৃতি আজ শান্ত রূপ ধারণ করেছে। কাছে কাছে বাসা বাঁধা পাখিরা শান্ত, তাই শান্ত তেমনই শান্ত হয়ে সে শান্ত প্রকৃতির প্রতি নজর দিয়েছে। নজর প্রকৃতির দিকে থাকলেও মন যে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। মন আর মস্তিষ্কে শুধু জাঙ্কুকের শেষোক্ত কথা আর ওর মলিন মুখখানা ঘুরপাক খাচ্ছে। প্রকৃতি দেখা থেকে অব্যাহতি নিয়ে অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। একজনকে ও ফোন দিতে যাচ্ছে, কিন্তু কোথায় যেন একটা দ্বিধা কাজ করছে। বারবার ফোনে হাত দিতে ধরেও থেমে গেল। অবশেষে ফোনটা হাতে নিল, কিন্তু যাকে ফোন দেওয়ার কথা তাকে দিচ্ছে না। ফোনের স্ক্রিনে পুলিশ নামটা জর্জর করছে। সেই সেভ করা নাম্বারটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কয়েকবার হাতটা কল অপশনে চলে গেলেও শেষ মুহূর্তে হাত সরিয়ে নিয়েছে এসব দোনামোনা করতেই 1 ঘন্টা চলে গেল, কিন্তু লাভ কিছু হলো না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে কল অপশনে ক্লিক করলো। যার পড়া নাই অবাক হয়ে বলল, এটা কি করলি? এটা তোর করার কথা ছিল, গাধা। ফোন কেটে দেওয়ার চেষ্টা করতে ধরলেই তে ওকে আটকাতে লাগলো। ওদের দু বোনের ধস্তাধস্তির মাঝে ওদিকে ফোন রিসিভ হয়ে গেল। তা দেখে তে বাঁকা এসে বলল, এবার সামলাও, আমি চললুম। তে যেমন উড়ে এসেছিল তেমনই নাচতে নাচতে চলে গেল রুম থেকে। ওর গাউনপতি থেকে চোখ সরিয়ে কম্পিত হাতে ফোনটা নিজের কানে রাখলো, তবে কথা বললো না। অবশ্য জাঙ্কুকও এখনো কিছু বলছে না। এভাবে কয়েক মিনিট কেটে গেল। অতঃপর বিপরে করে একটা শ্বাস নিয়ে নমনীয় কণ্ঠে বলল, শুনুন। পাক্কা 1 মিনিট পর জাঙ্কুক গমগমে সরে বলল, আসলে আমি তখন ওভাবে বলতে চাইনি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু দিয়েছো। আমি তো ইচ্ছে করে বলেছিলাম, মন থেকে বলিনি। তো মনে কি ছিল? আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা সত্যি বলছি, মন থেকে বলিনি। বুঝলাম, মন থেকে বলনি, এটা বাইরের কথা ছিল। আমি জানতে চাচ্ছি ভেতরের কথা কি ছিল। হাঁসফাঁস করতে লাগলো, তবুও অস্ফুট স্বরে বলে উঠলো, এর উল্টোটা। তার মানে আমাকে বিয়ে করতে চাও তুমি? অবস্থা বেগতিক হয়ে গেল। এই লোককে কথা জালে ফাঁসাতে যাচ্ছে, আরো ফেসেও যাচ্ছে। ওর থেকে জবাব না পেয়ে জাঙ্কুক কাটকাট গলায় বললো, ও বুঝেছি, সেটাও চাও না। তুমি শুধু চাও আমি যেন বিয়েটা ভেঙে দিই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই হবে, রাখছি বলে জাঙ্কুক ফোন কেটে দিল। থম মেরে বসে থাকলো। ওর হঠাৎ ভীষণ খারাপ লাগা শুরু করলো। এভাবে কয় মিনিট বসে থাকলো সেটা জানে না। তবে বাবা ডাকে ওর ধ্যান ভাঙলো। আর গম্ভীর গলায় বললেন, জাঙ্কুক ফোন দিয়ে এসব কি বললো? সুগা, দ্রুত নিচে নেমে এসো। বুঝে গেল সুগা বলতে ওকে ডাকছে ওর বাবা। তার মানে জাঙ্কুক বিয়ে ভেঙে দিল। এত সহজে কিভাবে ভেঙে দিল? না, বিয়ে সব ভাবতে পারছে না। ও তৎক্ষণাৎ জাঙ্কুকের নাম্বারে ডায়াল করলো। 2বার রিং করতেই রিসিভ হলো। রিসিভ হতেই কম্পিত গলায় বলে উঠলো, সত্যি বিয়ে ভেঙে দিলেন? হ্যাঁ, তো সেটাই তো তুমি চেয়েছিলে। আমি তোমার ইচ্ছে পূরণ করলাম, এতেও সমস্যা? এবার চোখ ছলছল করে উঠলো। ও ভেজা কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ সমস্যা, কারণ আমি ওটা চাইনি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর হ্যাঁ ভালোবাসবো, সত্যি বলছি। তবু বিয়ে ভাঙবেন না প্লিজ। বলতে বলতে কেঁদে ফেললো। ক্ষণকাল ওকে কাঁদতে দিয়ে জাঙ্কুক অস্পষ্ট হেসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এই যে আমার বাচ্চাদের মাম্মাম, কান্না থামাও আর বিয়ের প্রস্তুতি নাও। আমি 1 মাস পরের বিয়েটা ভেঙে দিয়ে সেটা পরশু এনেছি। কান্না থামিয়ে হতভম্ব গলায় বলল, মানে কি? তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে বিয়ে ভেঙে দেব? না, কখনোই না। তুমি চাও আর না চাও, ভালোবাসো আর না বাসো, তবু আমার বউ হয়ে থাকতে হবে। কিন্তু
কি কিন্তু? তবে তোমার ভুল বোঝাবুঝির কারণে আমি তোমার এমন রূপ দেখবো সেটা ভাবতে পারিনি। এবার তো আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেললাম। বাই দ্য ওয়ে, নিচে গিয়ে দেখো আসল কাহিনী কি। ভুলভাল ভেবে কান্না করো না। জাঙ্কুক ফোন কেটে দিয়ে মুচকি হাসলো। কালো মিয়া অর্থাৎ খাই মিয়া পাশ দিয়ে যাচ্ছিল। ওর হাসির দিকে চোখ যেতে ও আর্তনাদ করে উঠলো। তা দেখে জাঙ্কুকের মুখে হাসি মিলিয়ে গেল। ও ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা কাই মিয়া? কালো মিয়া অর্থাৎ কাই মিয়া ওর দিকে এগিয়ে এসে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আপনি হাসতেও পারেন? জাঙ্কুক কপাল কুঁচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে দ্বিতীয় দফায় অবাক করে দিয়ে আবার হাসলো। তা দেখে কাই মিয়া অর্থাৎ কালো মিয়া আর্তনাদ করে বলতে লাগলো, স্যার আপনার উপর জিন আসর করেছে। চুপ থাকো, এটা জিন না, এটা আমার বাচ্চাদের মাম্মামের আছর বলে জাঙ্কুক মুচকি মুচকি হাসতে লাগলো। আর কালো মিয়া অর্থাৎ কাই মিয়া সেই হাসির দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে হার্ট অ্যাটাক করতে লাগলো। তুমি জাঙ্কুককে কি বলেছ? আরিমের হুঙ্কারে সুগা ভয় পেয়ে গেল। ও ভেবেছিল ভেবে হয়তো ওর নাম নিয়েছিল, কিন্তু এসে দেখলো ঘটনা পুরো উল্টো। সুগা মনে মনে বলতে লাগলো, দোষ করলে সুগার নাম মনে হারায় না আরিমের ওরফে বাবার। আরিম পুনরায় বলে উঠলো, কি হলো, কথা বলছো না কেন? কি বলেছি? জিন তে আর ভি হস্তদন্ত হয়ে সেখানে চলে আসলো। সবার হয়ে ভি ব্যস্ত কণ্ঠে বলে উঠলো, সুগা ওনাকে কি বলেছে বাবা? কি বলেছে জানো? সবাই একযোগে বলল না। আরিম ভ্রুকুচকে ওদের দিকে এক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ঠিক আছে আমি বলছি। ওই লিলিপুট জাঙ্কুককে বলেছে তাড়াতাড়ি আপুকে বিয়ে করে নাও। আপুর বিয়ে হলে আমার বিয়েটাও নির্দ্বিধায় হয়ে যাবে। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে সুগার দিকে তাকালো। অবশ্য সুগার আত্মবিশ্বাস দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। আরিম পুনরায় বলতে লাগলো, এখন জাঙ্কুক বিয়ে ডেট এগিয়ে এনেছে। ও পরশুই ভিকে বিয়ে করতে চায় এবং এটা নাকি ওর ফাইনাল ডিসিশন। এর মাঝে তে বলে উঠলো, কি রে সুগা, আমার বিয়ে না মানে দ্বিতীয় জনকে বলিসনি? জিমিন গরম চোখে তাকাতেই তে থতমত খেয়ে মাথা নিচে করে ফেললো। জিন কণ্ঠটা খাটো করে শুধুমাত্র ওকে শোনানোর জন্য দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ মেয়ে, মুখে কিছু আটকায় না, একদম নিজের বাপের স্বভাব পেয়েছে। তে প্রথম দফায় লজ্জা পেলেও বাবার প্রসঙ্গ আসতে হেসে ফেললো। তা দেখে জিন পুনরায় কিছু বলতে যাবে তার আগেই সুগার কথা শুনে উনি থেমে গেল। সত্যি বলছি, আমি জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলিনি, আমার কাছে ফোনই নাই। তাহলে কি ও মিথ্যা কথা বলছে? খবরদার, নিজের দোষ অন্যের উপর চাপাবে না। সেদিন তুমি আমাকেও বলেছিলে যে তুমি বিয়ে করতে চাও। ওটা তো রাগের মাথায় বলেছিলাম। তোমার রাগও আছে ছোকরা, যাক সেটা পরে গবেষণা করা যাবে। তার আগে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আমার সাথে চলো জিন। ওনারা চলে গেলেন। পরে এলো 3 বাচ্চা। তে কাটখাট গলায় বলে উঠলো, সুগার বাচ্চা, তুই আমার টিউবলাইটকে কেন ফোন দিলি না? আমি আর ভি একসাথে বিয়ে করবো। সুগা আত্মবিশ্বাসের সাথে বললো, আমি জাঙ্কুক ভাইয়ের সাথে কোনো কথা বলিনি, বুঝেছো? ওদের দুজনকে একলা রেখে বিয়ে একটু দূরে চলে গেল। তারপর জাঙ্কুকে ফোন দিল। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে জাঙ্কুক বলল, এত অধৈর্য হচ্ছে কেন? পরশুই তো চলে আসবে আমার কাছে। শাট আপ! আপনি কোন সাহসে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন? ভাই রে, মিথ্যা অপবাদ কোথায় দিয়েছি? হ্যাঁ, এটা সত্যি, ওর সাথে আমার পার্সোনালি এ বিষয়ে কোনো কথা হয়নি, কিন্তু ও মনে মনে এটাই চায় আমি সেটা জানি। কচু জানেন, অযথা আমার ভাইকে ফাঁসিয়ে দিলেন। বলেই ভি ফোন কেটে দিয়ে রাগে গজগজ করতে লাগলো। অন্যদিকে জাঙ্কুকের মুখ থেকে যেন আজ হাসি সরতে যাচ্ছে না। অবশ্য ওর এই হাসি কালো মিয়া অর্থাৎ কাই মিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বেচার জীবনের সবচেয়ে বড় শখটা বোধ হয় আজকেই পেল। কে এটা মানতে পারছে না ভি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে আর ও কিনা সিঙ্গেলই থেকে যাবে। এটা হতে দিতে পারে না ও। তাই ফোনটা হাতে নিয়ে ও টিউবলাইট নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথেই ফোন রিসিভ হলো। জিমনাকে সালাম দিল। তে সালামের জবাব দিয়ে বলো, আপনার হাত কেমন আছে? আমার হাত তো এখন অবিবাহিত আছে। বাজে কথা বলবেন না তো, হাতের কি অবস্থা সেটা বলুন। আলহামদুলিল্লাহ, ফিট অ্যান্ড ফাইন। তবে তবে কি ব্যথা আছে? ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? মলম দিচ্ছেন তো? হ্যাঁ, ওষুধ ঠিক আছে, তুমি যা যা বলেছো সব করেছি, কিন্তু হাত বেচারার মন খারাপ। আহাম্মক হয়ে গেল। কাটকাট গলায় বলতে লাগলো, আপনার হাতের মনও আছে? যাক সে কথা, আপনার হাতকে আমার কাছে দিয়ে যান, দুটো থাপ্পড় মেরে ওর মন ভালো করে দিই। তার দরকার পড়বে না, আমার হাত এখনো বিয়ে করতে পারছে না তো, তাই ওর মন খারাপ। শালা, আপনারও বিয়ে হবে না। এদিকে দুলাব্রু মাথা খাটিয়ে 1 মাস পরের বিয়ে পরশুতে করতে যাচ্ছে, আর আপনি হাতের সাথে পীড়িত করতে থাকুন যত সব। জীবন হাসি ঠাট্টার মুড়ে ছিল, কিন্তু তের কথা শুনে ও ভ্রু কুঞ্চিত করে ব্যস্ত করে বলে উঠল, কিভাবে? যেভাবে হয় সেভাবে। আপনার প্রতি আমার অত বেশি ইন্টারেস্ট নেই। দেরি করে বিয়ে করলে সমস্যা নেই, কিন্তু আমি আমার যমজ বোনের সাথে একই দিনে বিয়ে করতে চাই, তাই কিছু একটা করুন। জিমিন থতমত খেয়ে বলল, একই সাথে অপমানও করলে আবার দরদ দেখালে? ছ্যাঃ, যাকে অপমান আমার গায়ে লাগে না। লাগবে কিভাবে? আপনার তো গন্ডারের চামড়া। যাক, এটাও গায়ে লাগেনি।
তবে হ্যাঁ, ওই পুলিশে বিয়ে করতে এই তাড়াহুড়া আমার গায়ে লেগেছে, তাই নো চিন্তা। তোমার আমার বিয়েও পরশুই হচ্ছে, তুমি গিয়ে চিল করো, আমি কাওয়া ধরে এনে বিয়ের ব্যবস্থা করছি। ফোন কেটে গেছে। তে ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ হাসলো, অতঃপর চুপ করে এনে রাখা কয়েকটা আপেল কোলের মধ্যে নিয়ে একটা একটা করে খেতে খেতে বলল, আরে আমার টিউবলাইট, আপনাকেও বিয়ে করার প্রতি ইন্টারেস্ট আমি, তাই যত দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করা যায় ততই ভালো। জিমি নিজের কথা রেখেছে, ও নিজের বুদ্ধিকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাটিয়ে আরেমকে রাজি করিয়েছে, সাথে নিজের সোজা সরল মা বাবাকেও। আজ সেই বিখ্যাত পরশুদিন। আরেম কাজ করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছে। এটাই প্রথম বিয়ে, যে বিয়েতে কনেরা নিজের বিয়েতে চাপতে কাজ করে চলেছে, কারণ ওদের তো আর বড় ভাই নেই, আর না আছে কোন চাচা। ডেকোরেটের লোকদের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে ওরা। একটা লোককে ফুল দিয়ে ঘর সাজাতে সাহায্য করছে। হঠাৎ আরেম ওই লোকটাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এদিকে একটু শুনে যাও তো। লোকটা এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে তাকাতে লাগলো। না কোনো মেয়ে তো নেই এখানে, তাহলে কাকে ডাকছে? উনি তের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে তে স্বাভাবিক গলায় বলল, আপনাকে ডাকছে, যান গিয়ে শুনে আসুন কি বলে। লোকটা এখনো দ্বিধান্বিত। আরেম গলা খানিকটা উঁচু করে বলেন, তোমার কানে কথা যায় না, দ্রুত এদিকে আসো মেয়ে। লোকটা মাথা চুলকাতে চুলকাতে নিজেকে আপাতমস্তক দেখতে লাগলো। না, ও তো ঠিকঠাক পোশাকে পড়েছে, তাহলে মেয়ে বলে ডাকছে কেন? উনি দেখে বলেন, আমার মুখে কি কিছু লেগে আছে? তে ওনার অবস্থা দেখে হাসছিল। নিজের হাসি থামিয়ে ও বলতে লাগলো, কোনো কিছু লেগেনি, আপনি ছেলে আছেন। আসলে আমার বাবার ভুলে যাওয়ার রোগ আছে, তাই বলে একটা জলজন্ত ছেলেকে মেয়ে বলে রাখবে? নিজের সন্তানদেরই চেনেন না, তাহলে এটা ভুলবেন না কোন হিসেবে? আশ্চর্য, খুব আশ্চর্য, ভীষণ ভীষণ আশ্চর্য। এসব বলতে বলতে লোকটা আরেমের দিকে চলে গেলেন। অন্যদিকে তে এবার জোরে জোরে হাসতে লাগলো। একটু পর আরেম ওকে উদ্দেশ্য করে বললেন, এই যে লিসামেসা, হাসি বন্ধ করে বোনের সাথে গিয়ে সাজুগুজু শুরু করো। তে হাসি থেমে গেল ও কর্কশ গলায় বলতে লাগলো, মিস্টার আরেম, প্লিজ মনে রাখুন ইওর বাচ্চাদের নেই। বিয়ের আয়োজন হয়ে গেছে। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে আরেমের কন্যারা আজ বিদায় নেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। লোকজন দিয়ে গমগম করছে পুরো বাড়ি। তেউকি মেরে এক পলক সেই দৃশ্য দেখে পুনরায় ভিড় কাছে চলে গেল। ভি গাঢ় গোলাপি শাড়ি পরে নববধূ বেশে বিছানায় বসে আছে। ওর মুখটা কেমন রক্তশূন্য হয়ে আছে। অনের বাড়িতে চলে যাবে এটা যেন ও ভাবতেই পারছে না। ওর পাশে এসে বসে পড়লো। তারপর ওর হাতের উপর আলতো করে নিজের হাতটা রেখে নরম গলায় বলল, বনু এমন করে থাকিস না, আমিও তো চলে যাচ্ছি। পিচক তুলে বোনের দিকে তাকিয়ে বলল, সেটাই তো সমস্যা, তুই আমি একই সাথে চলে যাচ্ছি, বাবা মামুনি কিভাবে থাকবে? তেরু কথাটা ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে বারবার, কিন্তু বোনের কষ্ট না বাড়ানোর জন্য ইচ্ছে করে বলতে লাগলো, তাতে কি, সুগা তো আছে, মেয়েদের কথা মনে পড়লে ওকে আমাদের জামা পরিয়ে দিবে। ওর চেহারা তো আমাদের সাথে অনেকাংশে মিলে যায়। ব্যাস, লেটা চুকে গেল। সুগা রুমের ভিতর প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ, সারাদিন শুধু এমন কুটিল বুদ্ধি রচনা করো। এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি বড় লোকের একটা মেয়েকে পটিয়ে খরচামা থেকে যাবো। এত মন খারাপের মাঝেও ভি হেসে ফেললো। ওকে হাসতে দেখে তে কিছুটা স্বস্তি পেল। তবে সুগাকে কি আর এত সহজেই ছেড়ে দেওয়া যায়? তাই ও বসা থেকে উঠে গিয়ে ওর কান টেনে ধরে বলল, বলে আমার ঘর জামাই রে, বই হাতে নিয়মিত ছাটার বাড়ি খাবি হাম্মু। নিজের কানকে ছাড়িয়ে নিয়ে গরম চোখে বোনের দিকে তাকিয়ে থেকে বলল, তবু ভালো, তোমার থেকে অন্তত বেঁচে যাবো। অবশ্য একটু পরে বেঁচে যাবো। তোমাদের রা চলে এসেছে, চলো নিচে চলো। ভীর মুখে হাসি আবার মিলে গেল। সুগা তারা দেয় দু বোন এক এক করে নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে সবাই নিজেদের মধ্যে খুশ গল্পে মেতেছিল। তবে কনেদের দিকে নজর যেতেই ওরা গল্প বাদ দিয়ে সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। বাকি সবার মতো জিমিন আর জাঙ্কুকের চক্ষু সেদিকে চলে গেল। জিমিন মুগ্ধ হতে গিয়েও হতে পারলো না, কারণ ডাবল থেকে দেখতে পাচ্ছে ও। কিভাবে বুঝবে এর মধ্যে থেকে ওটা কোনটা? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জাঙ্কুকের দিকে নজর দিল। জাঙ্কুক অবশ্য স্বাভাবিকভাবেই মোহিত নজরে একজনের দিকে তাকিয়ে আছে। জিমিন গলা খাকুড়ি দিয়ে বলল, শাড়ি দুটো সুন্দর তাই না? একই শাড়ি দুজনে পরেছে, ভালোই মানিয়েছে। তবে যাই বলো, দুজনের মাথা নিচু করে আসা উচিত ছিল, নতুন বউ বলে কথা। আমার জন্য মাথা নিচু করে রেখেছে, তুমি তোমারটার কথা ভাবো। জিমিন সকলের অগোচরে বিজয়ের হাসি হাসলো। ওর মিশন কমপ্লিট হয়েছে, নিজের বউকে খুঁজে পেয়েছে। এবার তাই আত্মবিশ্বাসের সহিত মুখে সামান্য হাসি ফুটিয়ে রাখা, আশেপাশে নজর বোলাতে থাকা তের দিকে মুগ্ধ নয়নে তাকালো আর বিড়বিড় করে বলল, মাথা নিচু করে কেন হাঁটবে? আশ্চর্য, যদি পড়ে যায়? পুলিশের বউটা এত বোকা? ছে। টিভি কাছাকাছি চলে আসার পরেও ওদের হবু স্বামীদের নজর ওদের থেকে সরল না, বরং সেটা আরো বেড়ে গেল। নিজেদের প্রিয়তমদের পাশে বসে ওরা মাথা নিচু করে রাখলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলেন। বহু সময় প্রতীক্ষার পর দুই বিয়ে সম্পন্ন করলেন উনি। তবে এই ক্ষেত্রে কম পরিশ্রম করলেও ভিড় ক্ষেত্রে ওনার পরিশ্রম বেশি গেল।
ওর কান্নার ভাত থামছিল না। কবুল করার সময় এই যে কান্না শুরু করেছিল সে কান্না এখনো অব্যাহত আছে। প্রত্যেকদিনই এমনটা নয়, কিন্তু ভীম মরা কান্না ঝুড়ে দিয়েছে। একটু আগে বন্দির বিদায় করতে পারলে বেঁচে যাবে বলতে থাকা সুগাও জোরে জোরে কান্না করতে লাগলো। সারাদিন যে বন্দির আশেপাশে ঘুরঘুর করতো, তারা চলে যাবে ভাবলেই ওর বুক ফিরে যাচ্ছে। বিদায়ের সময় 3 ভাই বোনকে আলাদা করা দায় হয়ে পড়ল। ওদের অবস্থা দেখে ওনাদের উপস্থিত সবার চোখ ছলছল করে উঠলো। যে নিজের মেয়েদের অনেকক্ষণ আঁকড়ে রাখলেন। এভাবে অনেক সময় কেটে গেল। এই পুরো সময় যা জিমিন ছিল নীরব দর্শক, নিজেদের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে দিল। ওদের মাঝে আজ কোনো তারা নেই, তবু যেতে তো হবেই। তাই আরেম ভিকে নিয়ে এসে জাকুবের হাতে দিয়ে ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। পুলিশের অভিনয় করতে করতে আমার থেকে আবার জেলে ভরে দিও না। ওনার কথা শোনা মাত্রই যে হোক বুকে হাত দিয়ে আর্তনাদ করে বললেন, কি তে ভাইজান, ভুল মানুষ কেনে দিলেন না তো? আমার বৌমা ভি তে না। জাকুব তৎক্ষণাৎ জবাব দিল, এটাই আমার ভি। আরে বাবা ভুল করে তে বলে ফেলেছে, ডোন্ট মাইন্ড। ভি মুমূর্ষ অবস্থায় থাকলেও চোখেতে জাকুবের মুখটার দিকে একবার তাকালো, অতঃপর চোখ সরিয়ে নিল। ওদিকে জেহবের হাত এখনো তার বুকে অবস্থান করছে। তা দেখে ডাক্তার জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, স্যার আমার মতো করুন, সমস্যা নেই, ভয় পাবেন না। শ্বাস কোনো মেয়ে নয় যে আপনার ক্ষতি করবে। ডাক্তারের কথা শুনে জেহব শান্ত হলেন। ওদিকে ভিড় কানা তোয়াক্কানা করে আরে বুকে পাথর চাপা দিয়ে মেয়েকে গাড়িতে তুলে দিলেন। উনি অনুমতি দিতেই জাকুব গাড়ি স্টার্ট করার জন্য ড্রাইভারকে ইশারা করলো। বিয়ে এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো জাকুব। ওর মনটা ভার হয়ে গেল। সামনের সিট থেকে যে হোক বলতে লাগলেন, মা কেঁদো না, আমার বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাই কুটনামি করার মতো কাউকে পাবে না। আর হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, জাকুব পারে, আমাদের ধারা কাজ করে নিতে পারবে। ভি কান্না থামিয়ে আহাম্মক হয়ে শ্বশুরের দিকে তাকালো। এমন কথা ও আশা করেনি। তবে একজনের স্পর্শ পেতে ও থমকে গেল। জাঙ্কুক ওর হাতকে নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিল। ও তাকাতে জাঙ্কুক শান্ত সুরে বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, যখন ইচ্ছা তখন আসতে পারবে, আমি নিজে রেখে যাব। এক মেয়েকে বিদায় জানানোর পর দ্বিতীয় মেয়েকেও বিদায় জানানোর সময় চলে আসলো। তের অবস্থা কোনো অংশে ভিড় থেকে ভালো নয়। কাঁদতে কাঁদতে ওর গলা শুকিয়ে গেছে। সুগাও বোনের শাড়ি আঁচড় টেনে ধরে কেঁদে চলেছে। যিনি সব সহ্য করতে না পেরে চুপ করে এক জায়গায় বসে আছে। আর মেয়েকে ঝিমির হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, আমার সুগাকে কোনো অবস্থায় কষ্ট দিবা না, ওর একটু পরপর ক্ষুধা লাগে, তাই সময় মতো ওর খাওয়ার ব্যবস্থা করবে বাবা। সকলের কান্না কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সুগারতে কন্দনরত চোখে অগ্নিবর্ষণ করে বাবার দিকে তাকালো। আরেম সেই চাহানি দেখে থতমত খেয়ে গেলেন। তাই গলা খাকড়ি দিয়ে বলতে লাগলেন, জাঙ্কুক ওকে দ্রুত নিয়ে যাও, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। জিমিন তৎক্ষণাৎ বলে উঠলো, বাবা আমি জিমিন। আরেম দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। তাই চটজলদি নজর ঘুরিয়ে নিয়ে জিমিনের বাবা মায়ের সাথে কথা বলতে লাগলেন। একটু পর থেকেও বিদায় দেওয়া হলো। দুই কন্যার বিদায়ে পুরো পরিবার সুখের ছায়া নেমে আসলো। ভগ্ন হৃদয়ে পড়ে রইল তারা। খুব বেশি আত্মীয়স্বজন না থাকায় যে হোক ভিয়ার জাঙ্কুকে তাদের রুমে রেখে গেলেন। জিহব চলে গেলেই নফল নামাজের মাধ্যমে নতুন জীবন শুরু করলো ভিয়ার জাঙ্কুক। হঠাৎ ফুলতে সাজানো বিছানার দিকে নজর যেতেই ভিড় ভয় করতে লাগলো। ও এসবের জন্য একটু প্রস্তুত না। জাঙ্কুকের ডাকে ওর ধ্যান ভাঙলো। গুটি গুটি পায়ে ও গিয়ে বিছানার পাশে বসলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে জাঙ্কুক ওর সম্মুখে বসে পড়লো। ওর উপস্থিতি ভিড় ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ নীরবতার পর জাঙ্কুক শান্ত গলায় বলল, তোমার হাতটা দাও। ভি তৎক্ষণাৎ দিল না। জাঙ্কুক 2-3 বার বলার পরও হাত উঁচু করলো। পাঞ্জাবির পকেট থেকে একটা ব্রেসলেট বের করে সেটা ভিড় হাতে পরিয়ে দিতে জাঙ্কুক বলল, দীর্ঘ সঞ্চয়ের পর আমি তোমার জন্য একটা সোনার ব্রেসলেট বানাতে সক্ষম হয়েছি। তে কৌতূহল বশত জিজ্ঞেস করলো, দীর্ঘ সময় আমাকে কতদিন থেকে চেনেন আপনি? যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন থেকেই, আগে কখনো দেখিনি। তবে হবু বইয়ের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছিলাম, আর সেটা তো তুমি। কিছু বলো না, তবে একটা প্রশ্ন মাথায় আসতে বলতে লাগলো, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিঃসন্দেহে ভি, আমাকে আপনি এত সহজে কিভাবে চিনতে পারেন? আব্বুই তো সবসময় চিনতে পারে না। জাঙ্কুক অস্পষ্ট হেসে বলতে লাগলো, তোমার গালে ছোট্ট একটা তিল আছে যেটাতে নেই, কিন্তু সেটা তো অনেক ছোট। ভুলে যাও না আমি পুলিশ, এসব ক্ষেত্রে আমার নজর অত্যন্ত সূক্ষ্ম। তার উপর তুমি আমার বউ বলে কথা।
তোমাকে চিনবো না এটা হতে পারে? ভি ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু দূর থেকেও কিভাবে চিনতে পারেন? তোমার মুখের সমস্ত এক্সপ্রেশন আমার মুখস্থ। তোমার মুখের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা তের মুখে নেই। তোমার মুখে সবসময় লাজুকতা, সরলতা আর মায়া থাকে। অন্যদিকে তের মুখে দুষ্টুমি, আত্মবিশ্বাস আর হাসি রেখা ফুটে থাকে। হতভম্ব গলায় বলল, এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন? করবো না কেন, তুমি আমার অনেক শখের মানুষ। কথাটা বলে জাঙ্কুক মুচকি হাসলো। সে হাসির দিকে তাকিয়ে ভিপিলে চমকে উঠলো। ও অস্ফুট সুরে বলল, আপনি হাসতেও পারেন? জাঙ্কুক জোরে হেসে উঠলো। অতঃপর ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে বলতে লাগলো, আরো অনেক কিছু করতে পারি, দেখাবো ভি। ভি জাঙ্কুকের চারি দেখে ভয় ঢুক গেল। একটু একটু করে এগিয়ে এসে জাঙ্কুক ভির কপালে অনেক সময় নিয়ে চুম্বন করলো। অতঃপর ভির উষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, শুধু এটা না, আরো অনেক কিছু করতে পারি, দেখাবো? দেখাই, কি বলো ভি? কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিছানার দিকে তাকিয়ে আছে। সবার বাসরঘর সাজানো থাকে নানা রকম ফুল দিয়ে, আর ওর বাসরঘর সাজানো হয়েছে প্লাস্টিকের আপেল দিয়ে, আর তাও আবার অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জিমিন জায়নামাজ গুছিয়ে রাখতে রাখতে আর চোখে তের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মিটি মিটিয়ে হাসতে লাগলো। একটু পরেও পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলো, আমার ক্রিয়েটিভিটি কেমন লাগলো দুষ্টুরানী? তে অনেক কিছু বলতে নিল, কিন্তু জিমিনের স্পর্শে থমকে গেল। তা বুঝতে পেরে জিমিন বাঁকা হাসতো। আমার দুষ্টুরানী দেখি লজ্জা পায়। তে জিমিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যমুখ হয়ে বলতে লাগলো, টিউবলাইট কি আমাকে নির্লজ্জ ভাবে নাকি? জিমিনকে সম্মুখে এসে ওর থুতনি ধরে মুখটা নিজের সামনাসামনি এনে বলল, রূপবতী লাগে আর খাদকবতী। তে লজ্জা পেলেও শেষ সম্বোধন শুনে ভ্রু কুচকে ফেললো। তাই জিমিন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসে পড়লো। তা দেখে জিমিন মাথা চুলকাতে চুলকাতে কাবার থেকে একটা জিনিস বের করে সেটা নিজের পেছনে আড়াল করে তের সম্মুখে গিয়ে বসলো। তা দেখে তে মুখ ঘুরিয়ে নিল। জিমিন জিনিসটা উন্মোচন করে তের সম্মুখে এনে বলল, দেখো তো এটা কি? তে অনিচ্ছা সত্ত্বেও তাকালো, আর তাকানোর সাথে সাথে ও রাগ পড়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠলো। ছোট ছোট আপেল দিয়ে অনেক সুন্দর করে একটা ছুরি বানানো হয়েছে। তে সেটা খপ করে নিজের হাতে নিয়ে বলতে লাগলো, উফ, কি যে ক্ষুধা লেগেছিল আমার। আপনি অনেক কিউট টিউবলাইট, আই লাভ ইউ মা। কথাটা বলে ও একটা একটা করে আপেল ছেড়ে খেতে লাগলো। তা দেখে ক্ষণকাল মরার মতো বসে থেকে জিমিন আহামক হয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার ক্রিয়েটিভিটি কিভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। ওরে খাদকপতি, এটা সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, খাওয়ার জন্য না। আমার 1 মাসের পরিশ্রম 1 মিনিটে খেয়ে ফেললো। হায় আল্লাহ, আমার ক্রিয়েটিভিটি কিভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। ওরে খাদকপতি, এটা সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, খাওয়ার জন্য না। আমার 1 মাসের পরিশ্রম 1 মিনিটে খেয়ে ফেললো। বিয়ের পর নতুন 2 দম্পতি আরিমের পরিবারে চলে এসেছে। গত পরশু যে বাড়ি শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছিল, সে বাড়ি আজ হাসি খুশিতে কমকম করছে। জিমিন সোফায় বসে আছে। কিছুক্ষণ আগে আরিমের সাথে বাগানে খুশি গল্প মেতেছিল। জাঙ্কুক সম্পর্ক রুমে কিছু কাজ করছে। পুলিশের তো আর 1 মুহূর্তের জন্য রেস্ট নেই। জিমিন চুপচাপ বসে ফোন চালাচ্ছিল। এমন সময় সুখ সেদিকে চলে আসলো, কিন্তু জিমিনের দিকে নজর যেতেই ও উল্টো ঘুরে যেতে ধরলো। তা দেখে জিমিন ভ্রু কুচকে বলল, এই যে শালা বাবু, কোথায় পালাচ্ছ? আমার কাছে চলে এসো। সুখ অনিচ্ছা সত্ত্বেও দুলাভাইয়ের পাশে গিয়ে বসে পড়লো। তবে গুড়িসুটি মেরে মাথা নিচু করে বসে থাকলো। ওর অবস্থা দেখে জিমিন না হেসে পারলো না। ও ব্যঙ্গ করে বলতে লাগলো, তোমার বোনও তো মনে হয় না আমার সামনে এতটা লজ্জা পায় যতটা তুমি পাচ্ছ। পাচ্ছি কি আর সাধে? বাবা তো এক প্রকার আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই লজ্জায় লাগে সামনাসামনি আসতে। বিড়ি করে বলায় জিমিন কিছু শুনতে পেল না। তাই ও কপাল কুচিয়ে বলতে লাগলো, কি শালা বাবু, কি ফুসুর ফাসুর করছো? কোনোভাবে মনে মনে আমাকে গালি দিচ্ছ না তো? সুগা তৎক্ষণাৎ বলে উঠলো, না, ভুল ভাবছেন। নিজের প্রিয়তমকে কেউ গালি দিতে পারে? শেষের কথাটা সুগা বিড়ি করে বললো। ফলে জিমিনের বোধগম্য হলো না। তাই বলতে লাগলো, এই তো আবার গালি দিচ্ছ আমার। তোমরা 2 ভাই বোন দেখি আমার পিছনে না পড়লে শান্তি পাও না। ভিড় মতো এত ভদ্র মেয়ের ভাই বোন তোমরা কিভাবে হলে? সুগা বসে থেকে উঠে বললো, সেটা আব্বু ভালো বলতে পারবে। কথাটা বলেই সুগা বুলেট ট্রেনের গতিতে জায়গা ত্যাগ করলো। জিমিন কিছু বলার সুযোগও পেল না। একটু পর সিঁড়ি বেয়ে নেমে আসলো। না মানে ওটা ভিউ হতে পারে। তবু জিমিন ওকে নিজেরটা ভেবে কিছু বলতে যাবে, তার আগে আরেকজন নামতে লাগলো। দুজনের পরনেই একই পোশাক আর দুজনের এক্সপ্রেশনও একই রকম। জিমিন দারুণ ফ্যাসাদে পড়ে গেল। জাঙ্কুক নেই যে যা থেকে সুলটি বুলটি দিয়ে কথা বের করবে। জিমিন সম্পূর্ণভাবে নিশ্চিত ইচ্ছে করেই এমন করেছে ওকে পরীক্ষা করার জন্য। ও সবই বুঝে, কিন্তু নিজের বউকে চিনতে পারে না, এটাই সমস্যা। একজন রান্না করে চলে গেল। অবশ্য রান্নাঘরের সব ড্রয়িং রুম থেকে স্পষ্ট দেখা যায়।
অন্যদিকে একজন ওর থেকে দূরে এক সোফায় বসে ফোন চালাতে লাগলো। জিমিন শিওর ফোনে ব্যস্ত থাকা ব্যক্তিটা তে আর রান্নাঘরে থাকা মেয়েটা ভি, এতে কোনো সন্দেহ নেই। তবুও জিমিন কোনো প্রকার রিস্ক নিতে চায় না, তাই নিজের মাথা থেকে দারুণ এক বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি মোতাবেক ও শব্দ করতে করতে নিজের পকেট থেকে কয়েকটা আপেল বের করলো। ওগুলো নিজের সুরক্ষার জন্য রেখেছিল। জিমিন আপেলে একটা কামড় দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যে রান্নাঘর থেকে মেয়েটা দৌড়ে এসে ওর হাত থেকে আপেলগুলো কেড়ে নিয়ে গপাগপ করে খেতে লাগলো। জিমিন হতভম্ব হয়ে গেল। ওর আত্মবিশ্বাসী ধারণা যে এভাবে উল্টে গিয়ে পাল্টে যাবে সেটা কে জানতো। ভি ফোন থেকে মনোযোগ সরিয়ে তের অবস্থা দেখে আহমক হয়ে কিছুক্ষণ ওকে দেখার পর হাসতে লাগলো। জিমিন নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলতে লাগলো, আশ্চর্য, আমার খাদুপতি রান্নাঘরে কি করছিলে? আপেল খেতে খেতে বলতে লাগলো, আপনার জন্য নিজের হাতে কফি বানাচ্ছিলাম। জিমিনের খাদুপতি থেকে নজর সরিয়ে হাসতে থাকা ভি দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে একটাও কথা বলে না কেন? ভি হাসি থামিয়ে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই ভাইয়া, তে আমাকে এমনটা করতে বলেছিল। তে গপাগপ আপেল খেতে খেতে বলল, এটা কিন্তু চিটিং টিউবলাইট, আপনি এভাবে আপেলের ফায়দা তুলতে পারেন না। তো এভাবে জমজের ফায়দা তুলতে পারো না। আমি মেয়ে, আমি তুলতে পারি, আপনি পারবেন না। দুলাব্রত দেখলে যেতে পারে, তাহলে আপনাকে কেন আপেলের থেকে সাহায্য নিতে হবে? জাঙ্কুকের প্রসঙ্গ আসতেই ভিলজা পেয়ে গেল। কিভাবে বলবে যে জাঙ্কুককে সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করে। আপেল নিজে থেকে সাহায্য করতে চেয়েছিল, তাই মানা করতে পারিনি। তে খাওয়া বাদ দিয়ে দাঁত কিরমির করতে করতে বলল, বাজে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন? আরে বাবা, আমি তোমার দুলাব্রর মতো এত সূক্ষ্মদর্শী হলে পুলিশের চাকরি করতাম, ঠিক আছে? তা বাদেও তোমাকে চিনতে পারাটাই তো আসল ব্যাপার। এখন সেটা আমি কিভাবে করি। তে কিছু বললো না, কারণ জিমের কথায় লজিক তো আছেই। তাইও কফি বানানোর ছল দেখিয়ে কেটে পড়লো। অন্যদিকে ভিউদের কাণ্ড দেখে বেশ এনজয় করছিল, কিন্তু ফোনে একটা মেসেজ এসে ওর মনোযোগ সেদিকে গেল। জাঙ্কুক লিখেছে, রুমে আসো ভি, জরুরি দরকার। ভি তৎক্ষণাৎ উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। ও চলে যেতেই জিমি রান্না করে চলে গেল। অবশ্য আসার আগে ভালোভাবে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, তাই ও নির্দ্বিধায় দেখে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন স্পর্শে চমকে উঠলো। কি করছেন? কেউ দেখে ফেলবে। জিমিন তে ঘাড়ে চুমে খেয়ে বললো, কেউ নেই। তে তবু বাধা দিতে লাগলো, কিন্তু জিমিন নাছর বান্দা, ও ছাড়লো না, বরং তেকে নিজের দিকে ঘোরালো। একটু আগে খাদুপতি আর ঝগড়াটি তে এখন লজ্জায় কেমন নিয়ে গেছে। জিমিন সেই লাজুকলতাকে আর একটু লজ্জা দেওয়ার জন্য ওর উষ্ঠপুটে চুম্বন করতে লাগলো। কোনো জরুরি দরকার আছে ভেবে ভি চটচলতে চলে এসেছে, কিন্তু আসার সাথেই বুঝলো ও মারাত্মক ভুল করে ফেলেছে। ও রুমে প্রবেশ করতেই জাঙ্কুক দরজা বন্ধ করে দিয়ে ভিকে জড়িয়ে ধরলো। ভি অস্ফুট স্বরে বলল, এই ছিল জরুরি দরকার? অনেক জরুরি দরকার। বসুনতায় ভুগছিলাম আমি। ভি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে জাঙ্কুক নিজে থেকে ওকে ছাড়িয়ে দিল, তবে নিজের হাতের মুষ্টি থেকে মুক্তি দিল না। ও গভীর নজরে ভিড় দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর উষ্ঠের দিকে নিজের উষ্ঠ নিয়ে যেতে লাগলো। পরিশেষে উষ্ঠদ্বয় মিলিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। ভি লজ্জায় লাল হয়ে গেছে। ও কাট গলায় বলতে লাগলো, আপনি পুলিশ না, আপনি মানুষ না, আপনি হচ্ছেন নির্লজ্জ। জাঙ্কুক ঠোঁট পড়ছিল। বইয়ের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসির দিকে তাকিয়ে ভি বরাবরের মতো মুগ্ধ হয়ে গেল। এই লোকটাকে হাসলে অনেক সুন্দর লাগে। ভি নিজের মুগ্ধতা কাটিয়ে ভ্রু কুঁচকে বলতে লাগলো, ক্রিকেটার হাসান মাহমুদ আর আপনি একই কোয়ালিটির। হাসান মাহমুদের বিয়ের আগে হাসতো না, কিন্তু বিয়ের পর দিন থেকে হাসা শুরু করে দিয়েছিল। জাঙ্কুক হাসি থামিয়ে বলল, তোমার নজর দেখছি সব দিকে আছে, থাকবে না কেন? হাসান মাহমুদ প্রতিপক্ষ ব্যাটসম্যান কষ্ট পাবে বলে হাসতেন না, আর আপনি সময়ের অভাবে হাসেন না, কিন্তু দুজনেই ভুয়া। আসলে আপনাদের বউ পালকুল করে উঠেছিল, তাই হাসতেন না। না হেসে পরিবারকে বোঝাতেন যে আমাকে বউ দাও। জাঙ্কুক জোরে হেসে ফেললো। বউয়ের থেকে প্রথমবার এত কথা শুনে নিজের হাসি আটকাতে পারল না ও। কয়েক বছর অতিক্রম হয়ে গেল। টিভির সংসার বেশ ভালোভাবে কেটেছে এবং কাটছে। ও হ্যাঁ, ওদের দু বোনের কোল আলো করে দুটো মিষ্টি মিষ্টি মেয়ে এসেছে। অবাক করা বিষয়, ওদের বাচ্চারা একই দিনে পৃথিবীতে পদার্পণ করেছে। জিমিন আর তেমির নাম তেমিন রেখেছে, আর ভি আর জাঙ্কুকের মেয়ের নাম ভিকুক রেখেছে। আজ 2 বছরের ছোট্ট ছোট্ট তেমিন আর ভিকুক বাড়িতে এসেছে বাবা মাকে সাথে নিয়ে। ওরা নানার কোলে অধিপত্য গড়ে তুললো আসার সাথে সাথেই। আর দুজনকে 2 কোলে নিয়ে বলতে লাগলো, আমার সোনামণিরা কত বড় হয়ে গেছে। আমার জিমিন আর জাঙ্কুক মামুনি এখন হাঁটা শিখেছে। ছোট বাচ্চা দুটো নানার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তবে বাচ্চাদের বাবা মায়ের কটমট নজর থেকে বাঁচতে পারলো না। আর সবার হয়ে কঠিন গলায় বলতে লাগলো, বাবা
ওদের মুখে কি কোনো জায়গায় ছেলে লেখা আছে? দুলাব্রো আর ওনার ফটোকপি কি তোমার কোলে চলে আছে? আরেম প্রথমত খেয়ে গেলেন। উনি নাতনিদের নিয়ে বাগানে থেকে চলে গেলেন সবার এমন কঠিন দৃষ্টি থেকে বাঁচার জন্য। ওদিকে 15 বছরের সুগা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যাক বাবা, আমার নাম নেয়নি এবার, নয়তো সম্পর্ক এক পলকে উল্টে পাল্টে যেত। নিজের স্বস্তি লুকিয়ে সুগা বোন আর বোন জামাইদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বললো। অতঃপর সকলে ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে গেল। ওটা চলে যাওয়ার অনেকক্ষণ পর টেমিন আর ভিকু গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে চলে আসলো। দুই বোন চাইনিজ ভাষায় নিজেদের সাথে কথা বলছে, সেটা বোঝার ক্ষমতা স্বয়ং চাইনিজদেরও নেই। নিজেদের মধ্যে জরুরি কথাবার্তা অব্যাহত রেখে ওরা আধো আধো বলিতে বলতে লাগলো, মাম্মাম মাম্মাম। অনেকবার ডাকার পরও জবাব না পেয়ে দুই বোন নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ডাক পরিবর্তন করে বলতে লাগলো, বাবা। একটু পর জাঙ্কুক আর জিমিন নিচে চলে আসলো। হাসি মুখে নিজেদের মেয়েদের করে তুলে নিয়ে ওদের নরম নরম গালে টপাটপ চুমু খেতে লাগলো। আর বাচ্চা দুটো খিলখিল করে আসতে লাগলো। বাবা থেকে আদর পাওয়ার মাঝে ওদের মাম্মামরাও চলে আসলো। কিন্তু টেভি একই পোশাক পরা দেখে ওদের বাবাদের ভ্রু কুঁচকে গেল। জিমিন বিড়বিড় করে বলতে লাগলো, নিজের বাড়িতে আসলে আমাকে কনফিউজ করা শুরু করে দেয় খাদকপতি। তবে টেভি নিজেরা নিজের দেখে অবাক হয়ে গেল। কাকতালীয় ভাবে ওদের পোশাক মিলে গেছে। মায়েদের দেখতেই ভিকুক আর টেমিন ওদের দিকে হাত বাড়িয়ে দিল। ওটাকে নিজেদের মেয়েকে কোলে তুলে নিল। তবে হুট করেই টেমিন পিছনে ভিকে দেখে ক্ষণকাল চুপ করে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মাম্মাম। ভি প্রথম দফায় অবাক হলেও বুঝে গেল টেমিন ওকে তে ভেবেছে। ওদিকে ভিকুকও একই ভুল করেছে, দেখে নিজের মাম্মাম ভাবছে। ওরা কোল পরিবর্তন না করায় টেমিন আর ভিকু কান্না শুরু করে দিল। তাই চট জলদি ভিতের মেয়েকে আর ভির মেয়েকে করে তুলে নিল। একটু পর আবারও দ্বিতীয় জনের দিকে নজর গেলে ওরা কোল পরিবর্তন করার জন্য কানাকাটি শুরু করে দিল। এভাবে নন স্টপ কোল পাল্টাপাল্টি চলতে থাকলো। টেভি ক্লান্ত হয়ে গেল এসব করতে করতে। কিন্তু অবুঝ বাচ্চারা এখনো কনফিউশনে ভুগছে আর কোল পরিবর্তন করে চলেছে। ওদের অবস্থা দেখে জাঙ্কুক আর জিমিন বহু কষ্টে হাসি আটকে রেখেছে। এক পর্যায়ে ওরা দুজনেই জোরে হেসে ফেলে বলল, গ্যারা কলে টেভি।